সন্ধ্যার দিকে শপিং মলে আসছি কিছু কাপড় চোপড় কিনতে। আর শপিং মলটাতে কিছু ডিসকাউন্ট চলছে, তাই ঘুরে ঘুরে কি কেনা যায় সেটা দেখতে লাগলাম। হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। উঠে দাঁড়াতেই দেখি পরের মতো সুন্দর একটা মেয়ে ভুল করে যেন পরিলোকে থেকে নেমে এসেছে। কিছু বুঝে ওঠার আগে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিল। ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পাস না? তোর সাহস কি করে হয় আমার গায়ে টাচ করার? সরি, দেখতে পাই নাই। দেখতে পাস নাই নাকি অন্য কিছু? এই তোদের মতো ছেলেকে খুব ভালো করে চেনা আছে আমার। মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে নাকি? তুই জানিস আমি কে আর আমার বাবা কি করে? আমি সত্যি আপনাকে দেখতে পাই নাই, না দেখে ধাক্কা লেগে গেছে। এমনিতেই ধাক্কা দিয়েছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। তোর অবস্থা দেখ কি করি আমি। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, তখন একটা লোক এসে মেয়েটাকে বলতে লাগলো, ম্যাডাম আপনি প্লিজ একটু শান্ত হন। ছেলেটা মনে হয় ভুল করে ধাক্কা দিয়ে ফেলেছে, আর ছেলেটার মনে হয় আপনাকে চিনতে পারে নাই। বিষয়টা আমি দেখতেছি, আপনি এখান থেকে যান। লোকটার কথা শুনে মেয়েটার আগে গজগজ করতে করতে চলে গেল। তারপর লোকটা আমার সামনে এসে দাঁড়ালো। এই ছেলে, তোমার কি জানের ভয় নাই? জানো মেয়েটাকে? এই শহরের নামকরা বিজনেসম্যান আনোয়ার সাহেবের মেয়ে। আমি আর একটু পরে আসলেই তো তোমার অবস্থা খারাপ করে ছাড়তো। এখন যা করতে এসেছো সেটা করে চলে যাও। বলে লোকটা চলে গেল। ও, আপনাদের তো পরিচয় দেওয়া হয় নাই। আমি নাহিদ হাসান মাহফুজ, এই শহরে নতুন এসেছি, তেমন কিছু চিনি না। আর ওই মেয়েটাকে প্রথম দেখলাম। আমি তো আর ইচ্ছে করে ধাক্কা দিই নাই, তবু কেমন আচরণ করলো দেখলেনি তো। যাক, যা আবার হয়ে গেছে। শপিং করে মুডটাই নষ্ট করে দিল। প্রয়োজনীয় কিছু কিনে নিয়ে বাসা থেকে রওনা দিলাম। ছোট্ট একটা বাসা ভাড়া নিয়েছি, শুধুমাত্র নিজে থাকার জন্য। এই শহরে আমাকে কেউ চেনে না। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গেছি। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম, তারপর রাতে খাবারটা খেয়ে নিলাম, তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। তখন ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করে দেখি কলেজে অ্যাডমিশনটা হয়ে গেছে। আসলে এই শহরে একটা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে অ্যাডমিশনের জন্য আবেদন করেছিলাম, সেটা হয়ে গেছে। কাল থেকে ক্লাস করতে পারবো, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকাল ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিলাম, তারপর খাবারটা খেয়ে ড্রেসটা পরে নিলাম। নিজে ইচ্ছে করেই কম দামি পোশাক পরলাম। তারপর চুলে তেল দিয়ে ভালো করে আঁচড়ে নিলাম, একদম খ্যাত লাগছে। যাক, এবার ঠিক আছে। কলেজ থেকে পা বাড়ালাম। ভিউয়ার্সরা হয়তো ভাবছেন কি জন্য খ্যাত হয়ে গেলাম। নিজেকে শুধু শুধু কেউ খ্যাত সাজায়? গল্পের সাথে থাকুন, সবটা জানতে পারবেন। বাসা থেকে কলেজ বেশি দূরে নয়, মাত্র 5 মিনিটের রাস্তা। তাই কলেজে পৌঁছে গেলাম। গেট দিয়ে ঢুকতেই সামনের দিকে চোখে পড়ল, আরে এ তো দেখি কালকে সে মেয়েটা। ওনার বাবা নাকি এই শহরের নামকরা বিজনেসম্যান। যাই হোক, আমাকে নিয়ে আমি ভাবতে থাকি। মেয়েটাকে না দেখার ভান করে চলে যেতে থাকলাম। তখনই পিছন থেকে একটা মেয়ে ডাক দিল। এই খ্যাত, কই যাস? এদিকে শুনে যা। তাকে দেখি যে ভয়টা পাচ্ছিলাম সেটা হয়েছে। ওই যে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। কালকে সে মেয়েটা ডাকছে, তাই সামনে না এগিয়ে সোজা মেয়েটার কাছে চলে গেলাম। জি, আপনি আমাকে ডাকছেন? তুই ছাড়াই কলেজে তো একটাও খ্যাতকে দেখতে পাচ্ছি না, তো কাকে ডাকছি সেটা তো বোঝার কথা। ও আচ্ছা, বলুন কি বলবেন। তুই তো সেই ছেলেটা যে গতকাল আমাকে ধাক্কা দিয়েছিলি। কলেজে তো আগে দেখি নাই, নতুন নাকি? মাথা নিচু করে, জি আজকে প্রথম। তোর নাম কি রে? জি, আমার নাম মাহফুজ। আর আপনার নাম? আমার নাম তানহা। গতকাল যে অপরাধ করেছিলি, তোর অবস্থা তো খারাপ করেই দিতাম, তবে শপিং মলের ম্যানেজারের কথায় বেঁচে গেলি। যাক সে কথা। বাট তোর মতো খ্যাতকে প্রিন্সিপাল অ্যাডমিশন দিল কেন, সেটাই তো মাথায় আসছে না। আর কী সব কাপড় পরেছিস সেগুলো? কাপড় কেনার টাকা না থাকলে আমার কাছ থেকে ভিক্ষা নিয়ে যাস। বলে সবাই হাসতে লাগলো। ইচ্ছে করলে কথাগুলো জবাব দিতে পারতাম, কিন্তু দিলাম না। সেখান থেকে ক্লাসে চলে আসলাম। এখনো ক্লাসের সময় হয় নাই, তাই ক্লাসটা ফাঁকা ছিল। একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। এদিকে তানহার বান্ধবী লিজা বলল, কি রে তানহা, ওই খ্যাতটাকে এইভাবে অপমান করলি কেন? আরে গতকাল গিয়েছিলাম শপিং করতে, বাট কই থেকে জানি খ্যাতটা এসে আমাকে ধাক্কা দেয়। প্রচণ্ড রাগে দুইটা স্বর মেরে রাগটা কন্ট্রোল করেছিলাম। একদম ঠিক কাজ করেছিলি। এইসব খ্যাতের কাজটাই হলো মেয়েদের গায়ে পড়া। আচ্ছা ঠিক আছে, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। তানা ওর বান্ধবীর সাথে ক্লাসে চলে গেল। ক্লাসে চুপ করে বসে আছি। হঠাৎ তাকে দেখে তানহা ওর বান্ধবীদের সাথে এই ক্লাসের দিকে আসছে, তাই মাথাটা নিচু করে থাকলাম। এদিকে ক্লাসের সামনে যেতেই চোখ কপালে। কি রে লিজা, খ্যাতটা আমাদের ক্লাসে বসে কি করে? হ্যাঁ তাই তো,
খ্যাতটা মনে হয় আমাদের সাথে ইহারে পড়ে। চল খ্যাতটাকে মজা দেখাচ্ছি। বলে শয়তানে একটা হাসি দেয়। সবাই মিলে আমার কাছে আসে। কি রে ছোট লোক, পিছু নিতে নিতে ক্লাস পর্যন্ত চলে আসলি? মাথা নিচু করে থাকলাম। অপমান আর কত করবে, বড়লোকে দুলালি, অহংকার অনেক। মেয়েগুলো আর কিছু বলতে যাবে তখন ক্লাসে স্যার চলে আসে। সব স্টুডেন্টরা নিজ জায়গায় বসে পড়ে। তারপর স্যার ক্লাস নেওয়া শুরু করলেন। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনো। তোমাদের কলেজে নতুন একটা ছেলে এসেছে। আজ থেকে তোমাদের সাথেই লেখাপড়া করবে। মাহফুজ, তুমি সামনে এসো। স্যারের কথা মতো সামনে গিয়ে স্যারের পাশে দাঁড়ালাম। এই হলো তোমাদের নতুন বন্ধু, গতকালই অ্যাডমিশন নিয়েছে, এখানে নতুন এসেছে। তোমরা ওকে দেখে রাখবে। স্যারের কথা শেষ না হতেই তানহা দাঁড়িয়ে গেল। স্যার, আপনাদের কি রুচিবোধ বলতে কিছুই নাই, নাকি সব হারিয়ে গেছে? কই থেকে একটা খ্যাত ছোট লোককে কলেজে অ্যাডমিশন দিয়েছেন? কলেজের ইজ্জতটাই তো এর জন্য নষ্ট হয়ে যাবে। তানহার কথাটা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। কোন আজব জায়গায় আসলাম। এরা শুধু ভালো জামা কাপড়ই দেখে, ভিতরে দেখে না। তা না, জাস্ট শাট আপ। তুমি তোমার সীমা অতিক্রম করে ফেলছো। ভুলে যেও না, তুমি এখানে শিক্ষা নিতে এসছো। এটা কোনো সিনেমা হল না। সিট ডাউন রাইট নাও। মাহফুজ, তুমি কিছু মনে করো না, নিজের জায়গায় গিয়ে বসে পড়ো। স্যারের কথা মতো নিজের ছিটে এসে বসে পড়লাম। স্যার ক্লাস নিতে শুরু করলেন। ক্লাস করা শেষে বের হয়ে গেলাম। আজকে নতুন, তাই কোনো বন্ধু হয় নাই। ক্যাম্পাসের দিকে হাঁটতে লাগলাম। ঠিক তখনই পকেটে রাখা ফোনটা বেজে উঠল। হ্যালো স্যার। মাহফুজ, তোমাকে যে মিশনে পাঠানো হয়েছে সেটা ভালোভাবে কমপ্লিট করা চাই। কোনোরকম কেউ যেন সন্দেহ না করে। এটা খুবই গোপনীয়ভাবে করতে হবে। হাত ফসকে বেরিয়ে গেলেই দেশের জন্য বিপদ হয়ে আসতে পারে। অপরাধীকে আমাদের চাই। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এখানে ছাত্র সেজে আসছি, তাই সন্দেহ করার কিছু নেই। এই মিশনটা কমপ্লিট করে এখান থেকে বের হয়ে যাব। স্যার, শুধু কিছুদিন সময় লাগবে। ওকে, তোমাকে সময় দেওয়া হলো, তবে বেশি দেরির জন্য না হয়ে যায়। বলে ফোনটা কেটে দিলাম। মনে মনে বলতেছি, অপরাধীদের তো জেলে ভাত খাইয়ে ছাড়বো, সে যেভাবেই হোক। তার আগে আমাকে এই কলেজ সম্পর্কে ভালো করে সবকিছু জেনে নিতে হবে। এসব ভাবছি, তখন পিছন থেকে কেউ এসে আমার নাম ধরে ডাক দিল। পিছনে ঘুরে দেখি একটা ছেলে দৌড়ে আমার কাছে চলে আসলো, হাত বাড়িয়ে দিয়ে। হাই, আমি রাজ। হাই, আমি মাহফুজ। তো আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তোমার বাসা কোথায়? এই তো সামনেই। আপনার বাসা? ও, আমার বাসা এই সিনেমা হলের পেছনে। আর তুমি আপনি করে বলছো কেন? আমরা তো বন্ধু, বন্ধুত্বের মধ্যে কখনো আপনি চলে না। সো এখন থেকে তুই করে বলবো। আচ্ছা, ঠিক আছে। তোর নাম্বারটা দে তো। রাজকে আমার নাম্বারটা দিলাম। তারপর দুজন মিলে একটা গাছে নিয়ে এসে বসলাম। তারপর দুজন মিলে কিছু আড্ডা দিয়ে বাসা চলে আসলাম। রাতের খাবার খেয়ে পড়াটা কমপ্লিট করলাম। ঘুমানোর জন্য চোখটা বন্ধ করেছি। তখন ফোনটা বেজে উঠল। আম্মু ফোন করেছে। হ্যাঁ আম্মু, কেমন আছো তুমি? আমি ভালো আছি রে বাবা, তুই কেমন আছিস? তোর শরীরটা ভালো আছে তো? আর তুই কোথায়? আম্মু, এখানে চিন্তার কিছু নেই, সব ঠিক আছে। শরীরটা অনেক ভালো আছে। আর আমি একটা গোপন মিশনে আছি, তাই কিছু বলা যাবে না। খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাব। আচ্ছা, এখন রাখো, কালকে কথা হবে। আচ্ছা বাবা, যেখানেই থাকিস অনেক ভালো থাকিস। বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কালকে আবার কলেজে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ডিম ভাজি আর ভাত রান্না করলাম। তারপর খেয়ে দিয়ে কলেজ চলে আসলাম। রাজকে কলেজে গেট থেকে পেয়ে গেলাম। তারপর দুজন মিলে ক্লাসের দিকে পা বাড়ালাম। একা ক্লাস করে বাইরে বের হয়ে আসলাম। তারপর আড্ডা দিতে লাগলাম। এমন সময় টাহনা আমাদের সামনে আসলো। কি রে ছোট লোক, বন্ধু তো একটাও জোগাড় করে নিয়েছিস দেখছি। তানহা, ভদ্রভাবে কথা বলো। তুমি ওকে ছোট লোক বলছো কেন? বলেছি বেশ করেছি। তো তোর এত জ্বলছে কেন রে? কি রে ছোট লোক, তুই কি ওর কাছ থেকে টাকা মেরে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস নাকি? তানহা, আপনি কিন্তু আপনার সীমা পার করে ফেলছেন। এখান থেকে চলে যান বলছি, না হলে। তাহলে কি করবি তুই আমার? কি করব দেখবি তুই? ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। তানহা তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। আমাকে কি ভেবেছিস? হ্যাঁ, সে প্রথম দিন থেকেই অপমান করে চলেছিস। কিছু বলি না বলে কি মাথায় উঠে গেছিস নাকি? চারপাশে তাকিয়ে দেখি পুরো কলেজে সবাই আমাদেরকে অবাক হয়ে তাকিয়ে আছে। আরে ভাই, আমি কি এলিয়েন নাকি? তুই কাজটা ঠিক করলি না ছোট লোকের বাচ্চা। তোর অবস্থা দেখ আমি কি করি।
বলে কাকে যেন ফোন দিল। তোর অবস্থা দেখ কি করি আমি। তুই সাপের লেজে পা দিয়েছিস। তানহার কথা শুনে মুচকে আসলাম। মনে মনে বললাম, সাপেলে যে কে পা দিয়েছে সেটা পরে জানতে পারবি। এ রাজ, চল এখান থেকে, বলে রাজকে নিয়ে চলে আসলাম ক্লাসের দিকে। মাহফুজ, তুই কিন্তু একটা ভুল করে ফেললি। তানহার বাবা এই শহরের এমপি। তার কথায় পুরো কলেজ চলে। যেখানে তানহার সাথে কেউ কথা বলতে সাহস পায় না, আর তুই তার গায়ে হাত দিয়েছিস। তুই এবার গেলি। আরে এত ভয় পাস না তো, মন দিয়ে ক্লাস কর, কিচ্ছু হবে না। তারপর মন দিয়ে স্যারের লেকচার শুনতে লাগলাম। একটু পরে কলেজ গেট দিয়ে 3 থেকে 4টা গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে কয়েকজন পুলিশ বের হয়ে আসে। তাদের একজন বলে ওঠে, এই তোদের কলেজে মাহফুজ আহমেদ কে রে? একটা ছেলে আমার ক্লাসটা দেখিয়ে দেয়। তখন পুলিশ ক্লাসের ভিতরে চলে আসে। এখানে মাহফুজ কে? সামনের দিকে তাকে দেখে কয়েকজন পুলিশ। রাজ পাশে বসা ছিল। পুলিশ দেখে ভয় পেয়ে যায়। তারপর আমি দাঁড়িয়ে যাই যে আমি মাহফুজ। নামটা বলার সাথে সাথে দুজন পুলিশ দুপাশে এসে ঝাপটে ধরে নেয়। কোনোভাবে ছুটতে পারছে না। আরে আপনারা করছেন কি? শুধু শুধু আমাকে এভাবে ধরে নিয়ে যাচ্ছেন কেন? আমার অপরাধটা কি? তোকে শুধু শুধু ধরে নিয়ে যাচ্ছি মনে করেছিস? তুই তো সোজা এমপির মেয়ের গায়ে হাত দিয়েছিস রে ছোট লোক। তোর পোশাক আশাক দেখে তো খ্যাত আর ছোট লোক ছাড়া কিছু মনে হয় না, তবুও টার্গেট একদম এমপির মেয়েকে। চল, তোর জন্য স্বয়ং এমপি নিজে এসেছেন। 2টা পুলিশ আমাকে ধরে নিয়ে কলেজের গেটের দিকে চলে আসে। পুরো কলেজের ছেলে পেলে ঘটনাটি দেখছে। গাড়ির সামনে দেখি তানা দাঁড়িয়ে আছে, আর সাথে একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখে লোকটা বলে উঠল, ওসি সাহেব, এই ছোট লোকটাকে এমনভাবে শাস্তি দিবেন যাতে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে। তখন বুঝে গেলাম যে লোকটা তানহার বাবা। ওসি স্যার, আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু আমাকে 1 মিনিট কথা বলতে দিন, নয়তো সবাই চিন্তা করবে আমার জন্য। পুলিশের কি যেন মনে হলো যায় না। কিছুক্ষণ ভেবে তারা একটা ফোন হাতে দিলেন। আমিও একটা নাম্বার তুলে ফোন দিলাম। কিছুক্ষণ কথা বলে ওসি থেকে ফোনটা বাড়িয়ে দিলাম। এই যে ফোনটা নিন আর কথা বলুন। ওসি আমার কাছ থেকে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ কথা বলল। তারপরেই তার মুখে ভয়ের ছাপ দেখা দিল। স্যার সরি স্যার, আমি ব্যাপারটা জানতাম না স্যার, আর কখনো এমন হবে না স্যার। বলে ফোনটা কেটে দিল। সরি এমপি সাহেব, আমি এই ছেলেটাকে অ্যারেস্ট করতে পারবো না। ওসির কথা শেষ হতেই এমপি সাহেবের ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে কানে ধরেন। একটু পরে এমপি সাহেবের মুখ কালো হয়ে যায়। ফোনে কথা বলা শেষ করে তানার গেলে ঠাস করে একটা থাপ্পড় মারে। তানহা, তোর সাহস তো কম না। তুই জানিস তুই কার সাথে পাঙ্গা লড়ছিস? তোকে তো ইচ্ছে করছে আরো কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিই। মাহফুজ বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? না আঙ্কেল, আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। তবু যদি কখনো কোনো সমস্যা ফেস করো তাহলে আমাকে বলো। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি। ভালো থেকো বাবা। বলে তিনি চলে গেলেন। পুরো কলেজ তো অবাক হয়ে তাকিয়ে আছে। যাকে ধরতে আসছিল একটু আগে, এখন কি থেকে কি হয়ে গেল, আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু সব থেকে বেশি অবাক হয়েছে তানহা। কারণ এই পর্যন্ত অনেক ছেলেকে এভাবে জেলে পাঠিয়েছে। তানহার দিকে কেউ চোখ তুলে তাকালেও তার অবস্থা খারাপ হয়ে যেত। সেখানে আমাকে তো ধরতে পারল না, উল্টে আমাকে ছেড়ে দিয়ে তার বাবা তাকে থাপ্পড় দিয়ে চলে গেল। যেখানে তানহার বাবা তানাকে কখনো মারা তো দূরে থাক, একটা বকা পর্যন্ত দেয় নাই, সেখানে আজ কিনা আমার জন্য তাকে থাপ্পড় মেরে দিল। তানা মনে মনে প্রতিজ্ঞা করলো, এই খ্যাতটাকে যে করেই হোক শাস্তি দিয়ে সারব। এটাই আমার কঠোর প্রতিজ্ঞা। তাহানার বাবার সাথে কথা বলা শেষ করে চলে যেতে ধরেছি, তখন পিছন থেকে ওসি ডাক দিল। এই ছেলে এইদিকে আসো, একটা কথা আছে। ওসির কথা মতো তার সামনে গিয়ে দাঁড়ালাম। কি বলবেন বলুন, আমার সময় নাই। এমনিতে ক্লাস চলাকালে নিয়ে এসেছেন আমাকে। তোমার সাথে একটু আলাদা কথা বলতে চাই, প্লিজ না করো না। ওকে চলুন, কিন্তু আমার বেশি সময় নষ্ট করা যাবে না। তারপর ওসির সাথে একটু সাইডে চলে গেলাম। ওসি সাইডে এসে আমাকে স্যালুট করে বসলো। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার বিষয়ে সব কিছু জেনে গেছি। আপনি এখানে থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। যা জেনে নিয়েছ চুপচাপ চেপে যাও। তোমার মুখ থেকে যেন কোনোভাবে এই কথা বের না হয়ে যায়, সাবধান। ওকে স্যার, ভুল করেও কিছু বের হবে না। ওকে, তুমি এখন যেতে পারো, আমার ওইদিকে কাজ আছে। বলে সেখান থেকে চলে আসলাম। সামনে তাকিয়ে দেখি রাজ আমাদেরকে অবাক হয়ে তাকিয়ে আছে। কিরে রাজ, এবার তাকিয়ে আছিস কেন? তুই কে এটা আমাকে বলতো? তানহার বাবার ফোনে কথা বলার পর তোকে ছেড়ে দিল।
যেখানে তানহা অনেক ছেলেকে ওর বাবাকে দিয়ে জেলের ভাত খাইয়েছে, সেখানে তোকে এমনিতেই ছেড়ে দিল? তুই কে? আর তোর পরিচয় কি? এটা তুই কোনো কথা বলি? আমি তো তোর বন্ধু। আর কেন যেন আমাকে কিছু না বলে ছেড়ে দিল? আচ্ছা, এসব কথা এখন ভেবে কাজ নেই, চল বাসা দিকে যাওয়া যাক। তারপর আজকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে বাইরে থেকে একটু ঘুরে আসলাম। রাতে কলেজে পড়াটা শেষ করে ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। ঘুমের চোখটা জুড়ে আসতেছে, আর তখনই টেবিলে থাকা ফোনটা বেজে উঠল। দূর, এ সময় আবার কে ফোন দেবে? রাত 11টা। ফোন হাতে নিয়ে দেখি আম্মু ফোন করেছে। তাতে ফোনটা রিসিভ করলাম। হ্যালো আম্মু, কেমন আছো? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি আমি বল? আজ কতদিন হয়ে গেল তুই বাসায় নেই। তোর জন্য সব সময় আমার মনটা খারাপ থাকে। তোর বোন তো সব সময় তোর কথা বলে। আচ্ছা আম্মু, সবার কথাই তো শুনলাম, বাট বাবা কেমন আছে? তোর বাবাও তোকে অনেক মিস করছে, কিন্তু সে একটা বিষয়ে অনেক খুশি যে তার ছেলেটা দেশের জন্য কাজ করছে। সাথে আমরাও গর্ব করি তোর জন্য। আম্মু, শুধু তোমরা আমার জন্য দোয়া করো, যেন যে কাজে নেমেছি সেটা সম্পূর্ণ করতে পারি, তাহলে দেশের জন্য অনেক বড় কিছু করতে পারবো। আচ্ছা, এখন ফোনটা রাখছি, কালকে কথা হবে। তারপর ফোনটা রেখে দিলাম, কিন্তু ফোনটা আবার বেজে উঠলো। এবার তাকে দেখি এক অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? তোমার সেনা কেউ একজন। কণ্ঠটা শুনে বুঝতে পারলাম এটা কোনো মেয়ের কণ্ঠ। আচ্ছা, আপনি কে বলছেন? বললাম তো তোমার কাছের একজন মানুষ। আপনার এসব ফালতু কথা শোনার টাইম নেই আমার। আর আমার নাম্বারটা কোথায় পেয়েছেন? ভাববা, প্রিয় মানুষটার নাম্বার পেতে আবার কোনো সমস্যা হয় নাকি? এই যে ম্যাডাম শুনুন, আপনি যেই হন না কেন, এসব আজেরা পেঁচাল আমার শোনার কোনো সময় নেই। সো ফোনটা রাখলাম। এই বসি, এত রেগে যাওয়ার কি আসে? আমি তানহা। নামটা শোনার পরে খুব অবাক হয়ে গেলাম। যে মেয়েটা আমাকে দেখতে পায় না সে আমাকে ফোন দিয়েছে, কিন্তু তারপরে তার সব আচরণ মনে পড়ে গেল আর খারাপ লাগতে লাগলো। এই মেয়ে, তুমি আমাকে ফোন দিয়েছো কেন? আমাকে অপমান করে তোমার ভালো লাগে নাই? আবার এখন ফোন করে অপমান করার চিন্তা ভাবনা করছো? বিশ্বাস করো মাহফুজ, আমি নিজের অহংকারের কারণে সব কিছু করেছি, মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন নিজের ভুলটা বুঝতে পারছি। আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমি তোর উপর রাগ করি নেই, যা হয়ে গেছে সেটা বাদ দাও। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো সেটাই অনেক, এখন রাখতে পারো। না না, আগেই রাখবে না। আগে তোমাকে বলতে হবে যে আমাকে মাফ করে দিয়েছো, না হলে তোমাকে ছাড়ছি না। মনে মনে কি যে বিপদে পড়লাম রে ভাই। মেয়ে তো দেখি আঠা মতো লেগে আছে। ওকে, ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। এখন খুশি তো? খুশি মানে অনেক খুশি। আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হতে পারি? প্লিজ এটাতে না করো না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমার ভালো বন্ধু। অনেক ধন্যবাদ তোমাকে। তারপর তানহার সাথে অনেকক্ষণ কথা বললাম। কিছুক্ষণ কথা বলেই দুজন অনেকটা ফ্রি হয়ে গেলাম। আচ্ছা তানহা, এখন রাখছি, কালকে কথা হবে, কারণ কলেজ আছে। না ঘুমালে কালকে উঠতে পারবো না। ওকে, ঘুমিয়ে পড়ো। চোখ বন্ধ করতেই ঘুমিয়ে গেছি। একবারে সকালবেলা উঠলাম, তারপর নামাজটা পড়ে নিলাম, চুলায় রান্না বসালাম, একটা ডিম ভাজি করে ভাত খেলাম। তারপর কলেজের দিকে রওনা হলাম। একটু পর কলেজে পৌঁছে গেলাম। আমাদের আড্ডার জায়গায় রাজ বসে আছে একা একা। তারপর আমি গিয়ে ওর সাথে সামিল হলাম। কিরে, তোর এতক্ষণ লাগে আসতে? সে কখন থেকে তোর জন্য বসে আছি। আমি ঠিক সময় আসছি, কিন্তু তুই আজকে অনেক আগে আসছিস, তাই এত দেরি হয়েছে মনে হয়। রাজ ঘড়ির দিকে তাকিয়ে জিহ্বায় একটা কামড় দেয়। সরি রে, গড়ির দিকে খেয়াল করি নাই। থাক, তোর আর খেয়াল করতে হবে না, ক্লাসের সময় হয়ে গেছে, এখন যা। তারপর দুজন মিলে ক্লাসে এসে গেলাম। একটু পর স্যার এসে ক্লাস নেওয়া শুরু করে দিলেন। কিছুক্ষণ পর তানহা দৌড়ে ক্লাসরুমে ঢুকে গেল। তা না, তুমি আমার অনুমতি না নিয়ে ক্লাসে ঢুকলে কেন? সরি স্যার, ভুল হয়ে গেছে। আসলে আজকে একটু দেরি হয়ে গেছে, তাই দৌড়ে চলে আসছি। ওকে, ঠিক আছে, জায়গায় গিয়ে বসো। তানহা গিয়ে নিজের জায়গায় বসলো, কিন্তু লক্ষ্য করলাম যে ওর ক্লাসের দিকে কোনো মনোযোগ নেই, বারবার শুধু আমার দিকে তাকাচ্ছে। পুরো ক্লাস জুড়ে আমার দিকে তাকিয়েছিল। ক্লাস শেষ হওয়ার পর বাইরে গিয়ে রাজের সাথে আড্ডায় বসলাম। তখন তানহা আমার সামনে আসলো। হাই মাহফুজ, কেমন আছো? হ্যাঁ, অনেক ভালো আছি, তুমি? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। সো বসতে পারি? হ্যাঁ অবশ্যই। পাশে তাকে দেখি রাজ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ও রাজ, তোকে তো বলাই হয় নাই। তানহা ওর ভুলটা বুঝতে পেরেছে, তাই ওকে বন্ধ করে নিয়েছে।
এতে কি তোর কোনো আপত্তি আছে? আমার আর কিসের আপত্তি থাকবে? তোদের দুজনের মধ্যে ঝগড়া চলছিল, কিন্তু তুই যেহেতু নিজে মিটিয়ে নিয়েছিস সবকিছু, সেটাতে আমারও আপত্তি থাকার কথা নয়। ও ঠিক আছে। অনেক সময় আড্ডা দিলাম 3জন মিলে, তারপর সবাই নিজেদের বাসা চলে গেলাম। দুপুরে ঘুম দিলাম, হঠাৎ করে ফোনে আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ফোন রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আমি দিশা। তোমার নিশ্চয়ই আমার কথা মনে আছে? এটা আবার মনে থাকার কি হলো? তুমি আমার সেই ছোটবেলা বান্ধবী, তোমাকে তো মনে থাকবে, তাই না? হ্যাঁ, সেটা তো অবশ্যই। সো এখন কি করো? জব করছো তুমি? হ্যাঁ, আমি একজন সিআইডি অফিসার। আর আমি এটাও জানি যে তুমি কি জন্য এখানে আসছো, আর কি জন্য এই কলেজটাতে ভর্তি হয়েছো। তুমি যাদের সম্পর্কে পুরোপুরিভাবে জানতে চাইছো সেটা আমার কাছে আছে। তুমি চাইলে আমার সাথে দেখা করতে পারো, তারপরে সব বিষয়ে আলোচনা হবে। ওকে, তোমার সাথে আজকে বিকেলে দেখা করব। তাহলে তুমি কোথায় দেখা করতে পারবে? আমরা দুজন জ্যাকসন কফি শপে দেখা করতে পারি, ঠিক বিকাল 4টেয়। ওকে, ডান, আমি পৌঁছে যাব। তারপর ফোনটা রেখে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। হালকা কিছু নাস্তা করে বেরিয়ে পড়লাম রিসার উদ্দেশ্যে। একটু পরেই কফি শপে পৌঁছে গেলাম। ভিতরে ঢুকে দেখি রিসা একটি টেবিলে বসে আছে। সরি রিসা, আমার একটু দেরি হয়ে গেল। তুমি কষ্ট করে এত সময় বসে আছো, তোমার এখনো সে আগে আগে চলে আসার অভ্যাসটা যায়নি দেখছি। ঠিক বলেছ, আমার এখনও সেই অভ্যাসটা যায়নি। আর ভালো জিনিস নিশ্চয়ই যত্ন করে রেখে দিতে হয়। হ্যাঁ, সেটা অবশ্য খারাপ বলো নাই। তো বলো, কি খাবে তুমি আজকে? এই পাগল হয়ে গেছো নাকি তুমি? আজ কতদিন পর তোমার সাথে দেখা হলো। আজকে তুমি শুধু বসে থাকবে আর আমি খাওয়াবো। ওকে ঠিক আছে মিস সিআইডি অফিসার, তুমি তো দেশের জন্য খুব ভালো কাজ করছো। আর আমার খুব ভালো লাগলো যে তোমার সাথে এভাবে কথা বলতে পারছি। এই হয়েছে, অত পাম দেওয়ার দরকার নেই। তুমিও তো কম না, তুমি তো একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো, সেটাও আবার 1 ম্যান আর্মি কমান্ডো। তুমি তো দেশের জন্য খুব ভালোভাবে লড়াই করতে পারবে। আমাদের কথা বলার মাঝেই ওয়েটার এসে 2 কাপ কফি দিয়ে গেল। রিসা, তুমি এর মধ্যে কফি অর্ডার দিয়ে ফেলেছো? তারপর আর বেশ কিছু আইটেম আসলো। এবার এগুলো খেয়ে নাও। আর হ্যাঁ, তোমাকে যে জন্য আসতে বলেছি, একটু ওয়েট করো। রিসা ব্যাগের ভিতর থেকে একটা সিডি প্লেয়ার বের করে। এই নাও, এর ভেতরে তোমার সব কিছুর ইনফরমেশন দেওয়া আছে। আর আমার সন্দেহ যে ওই কলেজের প্রিন্সিপালও এটার সাথে জড়িত। আরে সেটা তো আমি খুঁজে নিব, যে কে এই দেশ বিরোধী কাজের সাথে জড়িয়ে ওদের সব কটাকে ধরে এনে এমন অবস্থা করব যে বাকি সন্ত্রাসীরা ভাবতেও ভয় করবে। তারপর দুজন মিলে খেয়ে নিয়ে বের হয়ে গেলাম। তারপর বাসা চলে গেলাম। রাতে ল্যাপটপটা অন করে সিডি প্লেয়ারটা প্লে করলাম। বাহ, রিসা তো খুব ভালো কাজ করেছে, সব ইনফরমেশন এখানে আছে। কিন্তু হঠাৎ করে চোখটা এক জায়গায় আটকে গেল। কলেজের প্রিন্সিপাল সে ওসির সাথে বসে আছে। এটা শুধু একটা ফটো, একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে ওসির সাথে প্রিন্সিপাল কিছু একটা বিষয় নিয়ে হেসে হেসে কথা বলছে। আবার রিসাও তো বলেছিল যে প্রিন্সিপালকে সন্দেহ করে, তাহলে কি প্রিন্সিপালও এই কাজের সাথে জড়িত? এসব কথা ভাবছি, তখন ফোনটা বেজে উঠল। ফোনের শব্দে ধ্যান কাটলো। ফোনের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো স্যার। কি মাহফুজ, তোমার কাজ কতদূর আগালো? জি স্যার, সবকিছু ভালোই চলছে। আশা করি খুব তাড়াতাড়ি এই কেসটা সলভ করে ফেলবো। কথাগুলো শেষ হতেই ফোনটা কেটে গেল। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কলেজে গিয়ে রাজের সাথে আড্ডা দিতে লাগলাম। আর তখনই দেখি 3 থেকে 4 জন ছেলে প্রিন্সিপালের রুমে ঢুকলো। সবগুলোকে দেখতে গুন্ডাদের মতো, সবাই মাস্ক পরে আছে, যেন মনে হচ্ছে জঙ্গল থেকে উঠে আসছে। কলেজে আসার পর থেকে ওদের দেখি নাই। তবে কি ওরা প্রিন্সিপালের সাথে মিলে কুকর্ম করছে নাকি? মনে প্রচুর পরিমাণ সন্দেহ হতে লাগলো। কি হচ্ছে দেখা দরকার। রাজ, আমার একটা পার্সোনাল ফোন আসছে, আমাকে একটু সাইডে যেতে হবে। রাজকে মিথ্যে বললাম, কারণ এখন প্রিন্সিপালের রুমে যেতে হবে। রাজের কাছ থেকে সরে গিয়ে প্রিন্সিপালের রুমের দিকে গিয়ে দাঁড়ালাম। তারপর লুকিয়ে ওদের কথা শুনতে লাগলাম। এই তোমরা এখন কলেজে আসছো কি জন্য? তোমাদেরকে না আমি বলছিলাম যে আমি ফোন করব, যদি কেউ এটা দেখে নেয় তাহলে তোমরা সহ আমাকেও জেলের ঘানি টানতে হবে। আরে প্রিন্সিপাল, রাখ তো তোর জেল। আমরা ওসব জেলের ভয় পাই না। তোকে বলছিলাম যে ড্রাগগুলো দেশের বাইরে পাঠাতে হবে, সেটা যে করে হোক। তুই সেগুলো নিয়ে কোথায় রাখছিস বল তাড়াতাড়ি। তোমরা উত্তেজিত হচ্ছ কেন এত? আমি তো টাকার গোলাম। তোমাদের ড্রাগগুলো আমি যথাসময়ে পাঠিয়ে দেব, কারণ আমি তো চাই অনেক বড়লোক হতে। এই প্রিন্সিপাল হয়ে কতদিন থাকবো? আমি একেবারে দেশের বাইরে চলে যাব।
আর জীবনটাকে উপভোগ করব। ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি। ঠিক সময় যেন মালগুলো পেয়ে যাই, না হলে তোকে এমন অবস্থা করব যে তোকে কবরও ভয় পেয়ে দাফন করতে দিবে না। বলে ছেলেগুলো চলে গেল। এদিকে আমার সমস্ত কিছু ভিডিও করা শেষ। ছেলেগুলো আসতে লুকিয়ে পড়লাম। তারপর আবার রাজের কাছে চলে গেলাম, কিন্তু আড্ডা দেওয়া আর হলো না। তানা রাজার সাথে বসে আছে। কিরে, তোর কথা বলতে এত সময় লাগে? সে কখন চলে গেলি? আরে এখন তো আসছি, আর ওয়েট করা লাগবে না। মাহফুজ, তুমি কোথায় গিয়েছিলে? আমি এসে দেখলাম রাজ বসে আসে, বাট তুমি নাই। ওকে জিজ্ঞাসা করলে বলল মোবাইলে কথা বলতে গেছো। সো কথা বলতে কি এত সময় লাগে নাকি? দুজন মিলে আমার পিছনে লাগছে। এখন আমার কান্না পাচ্ছে। টাকার কান্না করতে হবে না, অনেক ক্ষুধা লাগছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। এখন চল ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসি। এই রে, তোর কথা শুনে তো ক্ষুধা আমার লেগে গেল। ও, তোমাদের ক্ষুধা লেগেছে? সেটা আগে বলবে তো। চলো, তোমাদেরকে আজ রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো। আমার পক্ষ থেকে একটা ট্রিট। কি তোমরা খুশি তো? আরে খুশি না মানে? এমপি সাহেবের মেয়ে ট্রিট দেবে, আর সেটাতে খুশি না হয়ে থাকা যায়? তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেলাম। ওয়েটারকে ডেকে নিয়ে খাবার অর্ডার দিলাম। রাজ ওর মন মতো অর্ডার দিল। রাজের অর্ডার দেওয়া দেখে তো মনে হচ্ছে যেন একটা রাক্ষস খাওয়াতে নিয়ে আসছি। কিরে রাজ, তুই এতগুলো খেতে পারবি? আরে বলিস কি, খেতে পারবো না মানে? তুই শুধু তাকিয়ে তাকিয়ে দেখ, তারপর কথা বলবি। তারা রাজের কথা শুনে হেসে দেয়। আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা মন চায় সেটাই খাও। আজ আমার পক্ষ থেকে ট্রিট বলে কথা। একটু পরে ওয়েটার এসে সব আইটেমগুলো দিয়ে যায়। তারপর সবাই মিলে খাওয়া শুরু করলাম। রাজ প্রচুর পরিমাণে খেলো, যা দেখে আমি তো অবাক হয়ে গেলাম। খাওয়া শেষে সব বিল মিটিয়ে বের হয়ে গেলাম। আচ্ছা, এখন তাহলে বাসার দিকে রওনা দেওয়া যাক। কালকে আবার কলেজে দেখা হবে। তারপর সবাইকে বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম। এখন একটাই কাজ, কবে এই ড্রাগ পাচার হবে সেগুলো জানতে হবে। আর আমার অভিজ্ঞতা অনুযায়ী এই কলেজের ড্রাগগুলো পাচার হবে। শুধু ওরা সময়ের অপেক্ষা করছে। বিকেলবেলা রিশাকে ফোন দিলাম। হ্যাঁ মাহফুজ, বলো কি খবর তোমার? হ্যাঁ, আমার খবর তো অনেক ভালো। তো তুমি কি এখন জ্যাকসন কফি শপে আসতে পারবে? হ্যাঁ, আসতে পারবো। তবে একটা কথা, আসার সময় এই শহরে একটা ম্যাপ নিয়ে আসবে, আর ড্রাগস ডিলার ড্রাগন এলাকার একটা ম্যাপ নিয়ে আসবে। তুমি চলে আসো, আমি রওনা দিচ্ছি। ওকে, আমি এক্ষুনি বের হচ্ছি, তুমি চলে আসো। রিশার সাথে কথা বলে দ্রুত তৈরি হয়ে নিলাম। তারপর জ্যাকসন রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটু পরে পৌঁছে গিয়ে দেখি রিশা বসে আছে। সরি রিশা, একটু দেরি হয়ে গেল নাকি? না না, দেরি হয়নি, আমারই একটু আগে আসার অভ্যাস। তো জিনিসগুলো এনেছো তো? হ্যাঁ, সবকিছু এনেছি। তারপর ম্যাপ বের করে দিল। নাও, এটা হলো আমাদের বন্ধুত্বের উপহার। তুমি চাইলে কিন্তু আমাদের পুরো সিআইডি টিম তোমাকে সাহায্য করতে পারি। আরে না, তার আর কোনো দরকার হবে না, আমি একা কাজটা করতে পারবো। তবু একবার ভেবে দেখতে পারো। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি এত ফিট থাকো কেমন করে? আরে বাবা, আমি একজন কমান্ডো, সারাদিন এসব নিয়ে থাকতে হয়, তো এত সব কাজ করতে গেলে একটু ফিট থাকতে হবে। তারপর দুজন মিলে কফি খেলাম। আচ্ছা, এখন যাওয়া যাক। ডিনারে কফির বিলটা আমি দিলাম, কিন্তু পরের ট্রিটটা কিন্তু তোমার। আচ্ছা ঠিক আছে, এখন বের হওয়া যাক। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। রিশা হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। ওকে, তাহলে যাওয়া যাক। ওকে বিদায় দিয়ে রাস্তা পার হলাম। হঠাৎ পিছন থেকে রিশার চিৎকার শুনতে পেলাম। এই তোমরা কারা? আমাকে ছেড়ে দাও বলছি। রিশা আওয়াজ শুনে পিছনে তাকাতেই দেখি একটা গাড়িতে ওকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই ড্রাগনের লোকেরা আমাদের ব্যাপারে জেনে গেছে, আর ভুল করে রিশাকে তুলে নিয়ে যাচ্ছে। আমি ওদের পিছনে দৌড়াতে লাগলাম। গাড়িটা স্পিডে চলছে, কিন্তু আমিও কমান্ডোতে দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছি। সো সব শক্তি দিয়ে দৌড়তে লাগলাম। ওরা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে চলে গেল। কি করব কিছু মাথায় আসতেছিল না। তখন রাস্তায় একটা মোচে লাঠি দেখতে পেলাম। ওইটা ওদের গাড়ির দিকে ছুঁড়ে মারলাম। সাথে সাথে গাড়ির সামনের কাজটা ভেঙে গেল। আর ওরা কন্ট্রোল করতে না পেরে গাড়ি থামিয়ে দিল। দৌড়ে গিয়ে রিশাকে গাড়ি থেকে বের করলাম, কিন্তু 10 থেকে 13 জন আমাদের ঘিরে ধরল। রিশাকে সাইডে সরিয়ে দিয়ে সবকটাকে মারতে লাগলাম। একটু পর দেখি মাটিতে কয়েকটা গড়াগড়ি খাচ্ছে। তারপর রিশার দিকে তাকাতেই একটা গুলি এসে সোজা আমার পেটের বাম সাইডে লাগলো। সাথে সাথে আমার চোখ দুটো অন্ধকার হয়ে গেল। এই অবস্থা থেকে মাহফুজ বলে একটা চিৎকার দিলাম, কিন্তু মাহফুজের নিথর দেহ মাটিতে পড়ে আছে, কোনো সারা শব্দ নেই।
সেই লোকগুলো এসে জোর করে আমাকে তুলে নিয়ে যায়। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। পাশে তাকে দেখি 3টা লোক দাঁড়িয়ে আছে। চারপাশে তাকাতে দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আছি। তখন সামনে দাঁড়ানো একটা লোক বলে উঠল, এই ছেলে, রিসা কোথায়? মনে মনে বললাম, এরা আবার কারা যে রিসার খোঁজ দিতে আসছে? ব্যাপারটা এখন চেপে যেতে হবে। আমি কোনো রিসাকে চিনি না। আর আপনারা কে? আমরা সিআইডি থেকে আসছি, আর রিসাও একজন সিআইডি অফিসার। এটা রিসার ছবি। একটা ছবি সামনে দিয়ে বলল, আর আমরা তোমাকে জঙ্গল থেকে অজ্ঞান অবস্থায় পেয়েছি। ছবির দিকে তাকে দেখলাম যে এটা রিসা, কিন্তু ওদেরকে এখন আমার সম্পর্কে বলে পুরো প্ল্যানটা বরবাদ হয়ে যাবে। তাছাড়া আমি রিসাকে বলেছি যে আমি ওদের কোনো প্রকার সাহায্য নিব না। তাই একটা প্ল্যান মাথায় আসলো। শুনুন, আমি মেয়েটাকে চিনি না, আর আমি কিভাবে জঙ্গলে আসলাম সেটাও জানি না। আমি তো সকালে কলেজের জন্য বেরিয়েছিলাম, তারপর আমার আর কিছু মনে নেই। স্যার, তাহলে কি ওর স্মৃতিশক্তি চলে গেল নাকি? না না, আমার স্মৃতিশক্তি আসলে যায়নি। আমার সবকিছু মনে আছে। আমার নাম মাহফুজ। আমি এখানে একটা কলেজে পড়ালেখা করি, বাট কলেজে বের হওয়ার পর আমার আর কিছু মনে নেই। ডক্টর, আমার মাথা ব্যথা করতেছে। রাহাত, এবার ছেলেটার একটু রেস্টের প্রয়োজন, না হলে মাথায় অতিরিক্ত চাপ পড়বে। কিন্তু ডক্টর, আমাদের ওকে জিজ্ঞাসাবাদ করার আছে। দেখো রাহাত, এখন যদি আর ওকে চাপ দাও তাহলে নার্ভস ব্রেকডাউন হয়ে যাবে। সো প্লিজ লিভ হিম এলোন। তখন অফিসাররা আর কোনো কথা বলতে পারলো না। তারা কেবিন থেকে বের হয়ে গেল। আর তখনই তানা দৌড়ে ভিতরে প্রবেশ করলো। পিছনে রাজও আছে। এই মাহফুজ, কি হয়েছে তোমার? জানো তোমার জন্য কত টেনশন হচ্ছিল। ডক্টর মাহফুজের কি হয়েছে? দেখো তানহা, চিন্তার কোনো কারণ নেই। ওনার একটা গুলি লেগেছিল পেটের ডান পাশে। সেন্সিটিভ এলাকা ছুঁয়ে বেরিয়ে গেছে। এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আপনি আমাকে কেমন করে চেনেন? আরে, তুমি আমাদের আনোয়ার সাহেবের মেয়ে, আর তোমাকে চিনব না এটা কেমন করে হয়? এই মাহফুজ, কেমন করে হলো এসব? জানো তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল। কতবার যে তোমাকে ফোন করেছি, বাট তোমার কোনো খবর পাই নাই। তারপর অনেক কষ্টে তোমার খোঁজ পেয়ে চলে আসলাম। এই তানহা, আমার কিছু হয় নাই। আমি একদম ঠিক আছি। আর তুমি এত উতলা হয়েও না, শরীর খারাপ করবে তো। আমার শরীর নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। নিজের পেটে গুলি লাগছে, সেটা নিয়ে চিন্তা নেই। এই বলে কেঁদে দেয় তানহা। আরে পাগলি, তুমি কাঁদছো কেন? কাঁদার মতো তো কিছু হয়নি। ডক্টর তো বলেই দিয়েছে যে আমি সম্পূর্ণ বিপদমুক্ত। তুমি আর কি বুঝবে? আমার কোনো প্রিয় মানুষের কিছু হলে খুব কষ্ট হয় আমার। আর তুমি তো এখন আমার খুব ভালো একটা বন্ধু। আচ্ছা ডক্টর, আপনারা ওর সমস্ত রকমের ট্রিটমেন্ট করুন, কোনো কমতি যেন না থাকে। যত টাকা লাগে আমি দিব। নার্স, রুগীকে একটা ঘুমের ওষুধ দিন। এখন ওনার ঘুমের প্রয়োজন। নার্স এসে আমাকে একটা ঘুমের ওষুধ দিয়ে দেয়। ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। একটানা দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকি। দুপুরে ঘুম ভেঙে যায়। আস্তে করে চোখ খুলে তাকিয়ে দেখি আমার পাশে তানহা বসে আছে। আমার হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। কিছু চুল ওর মুখের উপর এসে পড়েছে। সব মিলিয়ে ওকে খুব মায়াবী লাগছে। ইচ্ছে করছে ওর কপালে ভালোবাসা একটা পরশ এঁকে দেই, কিন্তু সেদিক দিয়ে আমি বাধাগ্রস্ত। কারণ দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব বেশ কিছু নেই। এসব ভাবতে গিয়ে হালকা পাতলা টান লাগে। আর তখনই তানার ঘুমটা ভেঙে যায়। ও মাহফুজ, তুমি উঠে পড়েছো? এখানে বসে থাকতে থাকতে চোখটা যে কখন লেগে গিয়েছিল বুঝতেই পারি নাই। তোমার তো এখন দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গিয়েছে। রাজকে খাবার আনতে পাঠিয়েছি, এখনই চলে আসবে। দুজন কথা বলতে বলতে রাজ খাবার নিয়ে চলে আসে। আমার ফেভারিট খাবার বিরিয়ানি নিয়ে আসছে। রাজ খাবারটা তানহা হাতে দিল। তানহা খাবারগুলো একটা প্লেটে নিল, তারপর আমার হাতে দিল। নাও, এবার খাবারগুলো খেয়ে নাও, তোমার ওষুধ খেতে হবে। খাবার খাওয়ার জন্য উঠতে গিয়ে পেটে ব্যথা লাগলো। ব্যথা কুকড়ে উঠলাম। এই, তোমার আবার কি হলো? ইস, আমার তো মনেই নেই যে তোমার পেটে গুলি লাগছে। তুমি উঠে খেতে পারবে না। সত্যি বিষয়টা ভুলে গিয়েছিলাম। আসো, আমি খাইয়ে দিচ্ছি। তানহার কথা শুনে পুরো অবাক বনে গেলাম। মেয়েটা বলছে কি ওনাকে আমায় খাইয়ে দিবে? মাথাটা পুরো খারাপ হয়ে গেল নাকি? এত কিছু ভাবছো কেন তুমি? আমার মাথায় একটুও খারাপ হয়নি। তুমি অসুস্থ বলে তোমাকে খাইয়ে দিচ্ছি। এখন চুপচাপ করে খাবারগুলো খেয়ে নাও তো। আরে বাস, তানহার কি কোনো অলৌকিক শক্তি আছে নাকি? আমার মনের কথা কেমন করে জেনে গেল। চুপচাপ হয়ে ভদ্র ছেলের মতো খেয়ে নিলাম। তানহা আমাকে অনেক যত্ন করে খাইয়ে দিল। আহ, এমন একটা বউ থাকলে
যে আরাম করে জীবনটা পার করে দেওয়া যেত। খাবারটা শেষ করে ওষুধ খেয়ে নিলাম। তারপর রাজ আর তানহার সাথে গল্প করতে লাগলাম। সন্ধ্যা দিকে রাজকে বললাম বাড়ি ফেরার পথে যেন তানহাকে নামিয়ে দেয়। না মাহফুজ, আমি তোমাকে সারা এক পাও নড়ছি না। রাজ বাসায় চলে যাক, আমি এখানেই তোমার কাছে থাকবো। একেবারে তুমি সুস্থ হলে তারপর বাসায় যাব। আরে তানহা, তোমার আব্বু মতো তোমার জন্য চিন্তা করবে। তাছাড়া তুমি তো আমার জন্য এত কিছু করেছো, আর তুমি বা কোথায় থাকবে? কে বলেছে আমার বাবা মা চিন্তা করবে? তাদেরকে আমি বলে দিয়েছি যে আমি এখানে থাকবো, আর বাবাও হ্যাঁ বলে দিয়েছে। তাই রাত চলে যাক। আর তুমি এখন আমার সব থেকে কাছের বন্ধু, তাই তোমাকে সারা যাব না। তোমাকে আমার থাকার জায়গার জন্য চিন্তাও করা লাগবে না। জানি আর কিছু বলে কাজ হবে না, তাই রাজকে বাসা চলে যেতে বললাম। আর তানহা আমার সাথেই থাকলো। এভাবে পুরো দিনটা কেটে গেল। এ কয়দিন তানহা আমার সাথে ছায়ার মতো লেগেছিল। ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি আমি। হয়তো ভালোবেসে ফেলেছি ওকে, কিন্তু ওকে কথাটা বললে কষ্ট পাবে অনেক, তাই বলতে পারবো না। এভাবে আরো 2টা দিন হসপিটালে থাকতে হলো। তারপর সকালের দিকে আমাকে রিলিজ করা হলো। আচ্ছা রাজ আর তানহা, তোমরা বাসায় চলে যাও। আমি এখন ঠিক হয়ে গেছি, একা যেতে পারবো। মাহফুজ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এখনো সুস্থ হও নাই, তোমাকে একা কিভাবে ছেড়ে দিই? হ্যাঁ, তানা তো ঠিকই বলেছে, তুই এখনো সুস্থ হস নাই। এখন তুই আমার সাথে আমার বাসায় গিয়ে থাকবি। মনে মনে বললাম, আরে এরা তো জানে না যে আমি একজন কমান্ডো, আর এসব কতগুলি আমাকে হজম করতে হয়েছে সেটা আল্লাহ ভালো জানে। এই একটা গুলি আমাকে কিভাবে আর কাবু করবে? আরে তানহা, এই দেখো আমি একদম সুস্থ। এই বলে বেড থেকে নেমে হাঁটাহাঁটি করলাম। আমাকে দেখে তো তানহা আর আজ দুজন অবাক হয়ে গেছে। কি এবার তোমাদের বিশ্বাস হয়েছে তো? এই আমি বিশ্বাস করতে পারছি না, এটা কি করে সম্ভব? গলি খাবার 3-4 পরেও কেউ এভাবে হাঁটতে পারে? তানহা একভাবে আমাদেরকে তাকিয়ে আছে। তানহা, এভাবে হা করে কি দেখছো? দেখতে হবে না আমি কাদের বন্ধু? তোমরা সাথে থাকলে আমার কিচ্ছু হবে না। আচ্ছা চলো এখন বাসায় যাওয়া যাক। হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় চলে গেলাম। হঠাৎ রিসার কথা মনে পড়ে গেল। ওকে তো এতক্ষণে নিশ্চয় ছেড়ে দিয়েছে, কারণ ভুল করে আমার জায়গায় ওকে ধরে নিয়ে গেছে। সো ওর কাছ থেকে সিআইডি ব্যাজ আছে, সেটা দেখে হয়তো এতক্ষণ ছেড়ে দেওয়ার কথা। কারণ রিসাকে নিয়ে ওদের কোনো কাজ দেই। বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়লাম। কালকে থেকে আবার কলেজে যাওয়া শুরু করতে হবে। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠল। তানা ফোন করেছে। হ্যাঁ তানা, বলো কি বলবে? এই, তুমি কি বাসায় পৌঁছে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি একটু বাসায় আসছি। তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। নিশ্চিন্তে কিভাবে থাকবো বলো? তোমার জন্য তো অনেক চিন্তা হচ্ছে আমার। তুমি সুস্থ আছো, তবুও তোমার অসুস্থতার জন্য চিন্তা হচ্ছে। যদি আবার অসুস্থ হয়ে পড়ো? আরে না, আমার কিচ্ছু হবে না, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা এখন রাখি, আমি বিশ্রাম নিব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কাল কলেজে আসতে পারবে? হ্যাঁ, কলেজে আসতে পারবো, কোনো সমস্যা হবে না। তারপর ফোনটা কেটে দিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। অন্যদিকে সিআইডি টিমের মাথা খারাপ হয়ে যাচ্ছে। রিসার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সিআইডি অফিসাররা তাদের অফিসে আসতেই দেখলো এসিবি বসে আছে। কি ব্যাপার, তোমরা কি রিসার কোনো খোঁজ পেয়েছো? নো স্যার, এখনো খোঁজ পাওয়া যায়নি। যে ছেলেকে আমরা জঙ্গল থেকে পেয়েছি সেখানে রিসার ব্যাগ আর মোবাইলটা পাওয়া গেছে, কিন্তু রিসাকে নয়। ওই ছেলেটাকে কিছু জিজ্ঞেস করো নাই? কিছু জানতে পারলে ওর কাছ থেকে? নো স্যার, ছেলেটা বলছে ওর সেই দিনের কথা কিছু মনে নাই, বাট বাকি সব কিছু মনে আছে। শুধু সেই দিনকার ঘটনা মনে করতে পারছে না। আর ওর কাছে রিসার ছবিটাও দেখিয়েছি, বলল যে এই প্রথম নাকি রিসাকে দেখলো। হ্যাঁ রাহাত, এর মধ্যে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। শুধুমাত্র সেদিনের কথা মনে নেই, এটা কিভাবে হতে পারে? আচ্ছা বাদ দাও এটা। এখন তোমরা খোঁজ করো যে রিসার মোবাইল লোকেশন সকাল থেকে রাত পর্যন্ত কোথায় কোথায় ছিল, তাহলে আমরা কিছু জানতে পারবো। রাইট স্যার, এখনই খোঁজ নিচ্ছি। বলে সবাই বেরিয়ে পড়লো। এদিকে আমি রাতের বেলায় ছাদে উঠে ব্যায়াম করা শুরু করি। 7 দিন পর আজকে আবার ব্যায়াম করা শুরু করলাম। প্রত্যেক দিন আমি দিনে প্রায় অধিকাংশ ব্যায়াম করে কাটিয়ে দেই, কারণ একজন কমান্ডোর বডি ফিট রাখার জন্য প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হয়। প্রায় 30 মিনিট ধরে ব্যায়াম করার পর হঠাৎ ফোনটা কান্না শুরু করে দিল। ফোনের দিকে তাকিয়ে দেখি আম্মু ফোন করেছে। তারপর ফোনটা রিসিভ করে কানে নিলাম, আর তখন উপাস থেকে ঝড় উঠে যায়। আমি বুঝে নেই যে এটা আমার ছোট বোন যারা। কুত্তা, বাদর, হনুমান, পচা টমেটো, পচা আলু, হাতি, শিয়াল,
তোকে তো আমি মেরে ফেলবো হারামজাদা। এই মরেছে, পেটনিটা তো দেখি সেভাবে খেপেছে। সাবধানে কথা বলতে হবে, নাহলে কপালে কি আছে। কিরে, কি হয়েছে? এত চিল্লাছিস কেন? ওই হারামি, তুই জীবনেও ভালো হবি না না? প্রত্যেক সময় কোনো না কোনো কাজে বাড়ি থেকে কোথায় চলে যাস, আর ফিরে আসা নামগন্ধ নেই। আমার বাসায় সারাদিন একা একা ভালো লাগে না। এই পেতনি, এত রাগিস কেন? তুই তো জানিসই আমার কাজ হলো দেশ রক্ষা করা। যখন তখন বেরিয়ে পড়তে হয়, আর কয়েকদিনের মধ্যে বাড়িতে ফিরে যাব। একটু একা থাকি কয়দিন। তুই এবার বাড়িতে ফিরে আয়, বাবার সাথে কথা বলে তোর বিয়ে ঠিক করছি। তারপর বিয়ে করে যেখানে খুশি সেখানে চলে যাবি, আমার কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, বিয়ে করব আমি, কিন্তু এতে তো লাভটা কোথায়? আর বিয়ের পর যেখানে খুশি সেখানে যাব মানে? তাহলে তো তুই আমার বাড়িতে একা একা পেত্নিদের মতো কান্না করবি। সেটা মোটেও না হাদারাম। তুই বিয়ে করলে আমি একটা মিষ্টি ভাবি পাবো, আমার তখন গল্প করার মানুষও হয়ে যাবে। তখন আর তোকে লাগবে না, তোর যেখানে ইচ্ছে হয় চলে যাবি। ওরে ফাজিল, তাহলে তোর আসল মতলব এইটা? আমার ঘরে বিয়ে নামক একটা বোঝা চাপিয়ে দিয়ে তুই মজা করবি? তোর মতলব তাহলে এটা ছিল? দাঁড়া, শুধু একবার বাসায় আসতে দে, তোর বিয়ের ব্যবস্থা আগে করছি। আচ্ছা, এসব বাদ, কেমন আছিস তাই বল। ভাইয়া, তোকে ছাড়া খুব একা ফিল করি আমি। বাসায় আম্মু আমাকে সময় দেয়, কিন্তু সব সময় তো সংসারের কাজে ব্যস্ত থাকে, আর আব্বু তো সারাদিন অফিসে থাকে। আমি বাসার ভেতরে খুব বোরিং ফিল করি। তুই থাকলে কত মজা করি দুজন মিলে, কিন্তু এমন একটা কাজ করিস যেখানে আমাদেরকে সময় দিতে পারিস না। ভাইয়া রে, তোকে আমি খুব মিস করছি। তুই তাড়াতাড়ি চলে আয়। এই যারা, এত মন খারাপ করিস না, আমি খুব তাড়াতাড়ি বাসায় চলে আসব। আচ্ছা, বাবা মা সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। আচ্ছা, এখন রাখি, আবার পরে কথা হবে। আমার অনেক কাজ আছে। তারপর ফোনটা কেটে দিয়ে আবার ব্যায়াম করা শুরু করে দিলাম। ব্যায়াম করা শেষ করে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রুমে আসতেই দরজা কেউ নক দিল। আমি গিয়ে দরজাটা খুলে দিই। দেখি পাশে পাশে আন্টি আসছে আমার জন্য কিছু খাবার নিয়ে। এই আন্টি আমাকে এই বাসাটা পাইয়ে দিতে সাহায্য করেছিল। এই যে মাহফুজ বাবা, দেখো তোমার জন্য রাতের খাবার নিয়ে চলে আসলাম। আমি জানি তুমি এখনো কিছু রান্না করো নাই, তাই খাবারগুলো নিয়ে চলে আসলাম। আরে আন্টি, এইসবের কি দরকার ছিল? আমি তো রান্না করতাম। মাহফুজ বাবা, তোমাকে তো আগেই বলেছি যে আমার কোনো ছেলে নেই, তুমি আমার ছেলের মতো, তাই মা হিসাবে তোমাকে আমি খাবারগুলো দিলাম। তুমি না খেলে কিন্তু আমি মনে খুব কষ্ট পাবো। আন্টি এরকম কথা বলার পর আর না করতে পারলাম না, তাই খাবারটা নিয়ে খেয়ে নিলাম। তারপর বিছানা ঠিক করে ঘুমের রাজ্যে চলে গেলাম। পরদিন সকালবেলাতে ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? এই, তুমি এখনো ঘুমিয়ে রয়েছো? জানো তুমি যে কখন সকাল হয়ে গেছে, আর একটু পর কলেজ শুরু হয়ে যাবে? তুমি এখনো ঘুমিয়েই আসো। কন্ট্রাক্টর চিনে গেলাম। তানহা ফোন করেছে। ও সরি, তুমি কলেজে রওনা দাও, আমি আসতেছি। তানহা এখন আমার খুব কেয়ার করে, কখন কি করি, শরীর কেমন আছে, খাওয়া দাওয়া করেছি কিনা, আরো অনেক কিছু খবর রাখে। তানহার জন্য মনে একটা জায়গা তৈরি হয়ে গেছে, নিজে অজান্তেই। জানি না এটাকে মনে হয় ভালোবাসা বলে। কতক্ষণ নিজেকে চেপে রাখতে পারবো জানি না। খুব তাড়াতাড়ি আমার মনের কথাকে জানাবো। তারপর ফ্রেশ হয়ে নিয়ে ডিম ভাজি করে ভাত খেয়ে নিলাম। এটাই আমার সকালের প্রিয় খাবার। তারপর খাওয়া দাওয়া শেষ করে কলেজে চলে গেলাম। তানা আগে থেকেই কলেজে এসে বসে আছে। আমি আস্তে করে গিয়ে তানা পাশে বসলাম। তোমার আসতে এত সময় লাগে? সে কখন আসছি আমি কলেজে, আর তুমি এখন আসলে? সরি, আমার একটু দেরি হয়ে গেছে। আসলে আজকে কি হয়েছিল যে ঘুম থেকে উঠছি দেরিতে, তাও আবার তোমার ফোন পাওয়ার পর ঘুম ভাঙছে। নাহলে তো আজকে কলেজে আসতে পারতাম না। আচ্ছা, রাজকে তো দেখতে পাচ্ছে না, রাজকে এখন আসে নাই নাকি? যাক, রাজ বেচারা অনেক দিন বাঁচবে, তুমি বলার সাথে সাথেই হাজির। তানার কথাগুলো শুনে পিছনে তাকালাম। দেখে রাজ কলেজে গেট দিয়ে ঢুকছে। একটু পর রাজ আমাদের সাথে এসে আড্ডায় বসলো। এই যে নবাব, আপনি তো এসে বসে পড়লেন, এদিকে ক্লাসের সময় হয়ে গেছে, সেটা কি মাথায় আছে? মাহফুজের কথা শুনে গড়ির দিকে তাকায়। ওহ সরি দোস্ত, আমি গড়ির দিকে খেয়ালই করি নাই। ওই তো মানুষ, যখন প্রেমে পড়বে তখন আরো কত কিছু ভুলে যাবে। তার মানে রাজ প্রেমে পড়েছে? তো আমাদের মিষ্টি মুখ করাবে না তুমি? দূর রাখতো তোমার মিষ্টি মুখ। এই মাহফুজ শুধু ফাজলামো করে, আন্দাজে একটা কথা বলে দিল আর আমাকে পেয়ে বসলো। আমি ওসব প্রেমে পড়িনি। এবার চলো তো ক্লাসে যাই। তানহার দিকে তাকিয়ে হেসে দিলাম। তানহাও আমার চালাকি বুঝতে পেরে হেসে দিল। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। 2টা ক্লাস করে
তিনজন মিলে বাইরে চলে আসলাম। মাহফুজ, এখন আমরা তিনজন একটা জায়গায় ঘুরতে যাব। এই কি বলছো? এখন যেতে পারবো না, অন্য দিন যাব। আমি কোনো কথা শুনতে চাই না। রাজ, তুমিও চলো, আমরা সবাই মিলে এখনই ঘুরতে যাব। আরে আমি তো এক পায়ে রাজি, শুধু বলো কোথায় যেতে হবে। এটা তোমাদের জন্য সারপ্রাইজ। তুমি যদি মাহফুজকে নিতে পারো তাহলে আমি তোমাকেও নিয়ে যাব। এটা আর এমন কি বিষয়? ওকে, আমি নিয়ে যাচ্ছি, আর তুমি আমাকে নিয়ে যাও। তারপর রাজ আমাকে জোর করে ধরে নিয়ে গেল। তিনজন মিলে কলেজ থেকে বের হয়ে গেলাম। তারপর তানা 2টা রিক্সা রাখলো। তারপর আমাকে নিয়ে একটাতে উঠে পড়লো, আর রাজ আরেকটা রিক্সাতে। রিক্সায় তানহা আমাকে জোর করে উঠালো। আমার এখন কোথাও যেতে ভালো লাগছে না। এই তানহা, কোথায় নিয়ে যাচ্ছ? আমি এখন কোথাও যাব না। আর বলো, কোথায় নিয়ে যাচ্ছ? এই, একদম চুপ করে থাকবে। এত কথা বলো কেন তুমি? যেখানেই নিয়ে যাই তাতে তোমার কি? তুমি চুপ করে রিকশায় বসে থাকো, আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ওরে বাপরে, এটা মেয়ে নাকি শাকচুন্নি? এমন করে কেউ বলে নাকি? একটু ভালোবেসে বললেও তো হতো। এত রাগ করা কি আছে? ভদ্র ছেলেদের মতো চুপচাপ বসে থাকলাম, না হলে কখন যে কি করে বসে তার হিসাব নেই। একটু পর শহরের সবথেকে বড় শপিং মলের সামনে তানহা রিক্সা দাঁড় করালো। প্রথমে তানহা নিজে নেমে গেল রিক্সা থেকে। এই মাহফুজ, এবার তুমি নামো। বসেই থাকবে নাকি? আরে নামছি তো, এত রাগ করছো কেন? তারপর রিক্সা থেকে নেমে গেলাম। রাজও আমাদের পিছনে চলে আসলো। তানা ভাড়া মিটিয়ে আমাকে নিয়ে শপিং মলের ভিতরে চলে গেল। তারপর একটা দোকানে ঢুকলো। আচ্ছা মামা, এই ছেলেটার জন্য সবচেয়ে ভালো ব্র্যান্ডের জিন্স দেখান তো। আমার দিকে ইশারা করলো। তানার কথা শুনে আমি তো পুরোই অবাক, কারণ আমার জন্য কাপড় কিনছে। এই তানা, তুমি কি করছো এসব? আমার কাপড় লাগবে না তো। তোমাকে না বলেছি কোনো প্রকার টু শব্দ পর্যন্ত করবে না, তবু কেন এত বেশি কথা বলছো? নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকো। রাগের দৃষ্টিতে আমার দিকে তাকালো। তানহার দিকে তাকিয়ে চুপ হয়ে গেলাম। মেয়েটা আমার উপর রেগে যাচ্ছে, আর কথা বলা যাবে না। চুপচাপ বসে থাকলাম। প্যান্ট কেনার পর একটা শার্টের দোকানে গেল। তারপর তানহা নিজে চয়েস করে শার্ট কিনে দিল। আমার চয়েস করার কোনো সুযোগই দিল না, নিজে সবকিছু পছন্দ করে দিল। এই নাও, এই সব কিছু তোমার জন্য। আমি নিজে পছন্দ করে কিনে দিলাম। আর কাল থেকে যেন কলেজে ওসব খ্যাত মার্কা কাপড় পরে আসবে না বলে দিলাম। তুমি তো দেখতে পুরো নায়কের মতো, তাহলে এরকম থাকো কেন? কালকে এই নতুন জামা কাপড় পরে আসবে। আমি শুধু হ্যাঁ বলে মাথা নাড়ালাম, কারণ এখন বেশি বক বক করলে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। এই রাজ, তোমাকে তো বলেছিলাম মাহফুজকে নিয়ে আসতে পারলে তুমি যা চাও তাই দিব। তো এখন তোমার মন মতো সব কিছু নিয়ে নাও। তানহার কথা শুনে রাজ তো অনেক খুশি হলো। তারপর ওর মন মতো শপিং করে নিল। সব কেনাকাটা শেষ করে শপিং মল থেকে বের হয়ে গেলাম। তানহার বাবা নামকরা ব্যবসায়ী বলে সবাই আমাদের খুব সম্মান করলো। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। সন্ধ্যার সময় তানহা দেওয়ার কাপড়গুলো দেখতে লাগলাম। আসলে মেয়েটা পছন্দ আছে বলতে হবে। আমার প্রিয় নীল কালারের শার্টটা কিনেছে, আর প্যান্টটা মনের মতো। ওর মতো একটা বউ পেলে তো কোনো কথাই থাকবে না। কিন্তু তানহা আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে। এখন ওকে আমার ভালোবাসার কথাটা বলে যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, এসব কথা ভাবছি। হঠাৎ করে চিৎকার আওয়াজ শুনতে পেলাম। ও, এটা তো পাশে পাশে আন্টির গলার আওয়াজ, যিনি আমাকে ছেলে ভাবেন। আন্টির চিৎকার শুনে ঘরে বাইরে চলে আসলাম। দেখলাম একটা চোর আন্টি ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছে। ও, এবার তো দেখছি ওর সাথে দৌড় প্রতিযোগিতা দিতে হবে। চোরের পিছনে দৌড়ানো শুরু করলাম। বেশিক্ষণ দৌড়ানো লাগলো না। চোরটা ধরে আন্টির সামনে নিয়ে আসলাম। এই যে আন্টি, চোর সহ তোমার ব্যাগ নিয়ে আসছি। এটাকে আজ এমনভাবে শিক্ষা দিব যাতে কারো জিনিস চুরি করার আগে কয়েকশো বার ভেবে নেয়, বলে চোরটাকে মারা শুরু করলাম। ও ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি আর সহ্য করতে পারছি না আপনার মার। আর কিছুক্ষণ মারলে আমি মারা যাব। ছেলেটার কথা শুনে ভিতরে মায়া হলো, তাই ওকে ছেড়ে দিলাম। তারপর আন্টির কাছে ব্যাগটা দিয়ে ঘরে চলে আসলাম। আন্টি আমার কাজ দেখে খুব খুশি হলো। পরের দিন সকালে তানা দেওয়া শার্টটা পরে কলেজে চলে গেলাম। আজ আর খেত ছেড়ে আসি নাই, সবকিছু ঠিকঠাক করে আসছি। কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকতে যাব, সবাই আমাদেরকে হা হয়ে তাকিয়ে আছে। কি ব্যাপার, এরা কি কোনো ছেলে আজ পর্যন্ত দেখে নাই নাকি? আমাদের কেমনভাবে তাকিয়ে আছে কেন? ওদের এমনভাবে তাকিয়ে থাকা দেখে অস্বস্তি লাগতে শুরু করলো। তাই আড্ডায় চলে আসলাম। কিন্তু তানহা আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। এই তানহা, কি হয়েছে তোমার? এভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে তো একদম রাজকুমারের মতো লাগছে। তোমাকে দেখলে তো যে কোনো মেয়েই প্রেমে পড়ে যাবে। আর তানহা, তুমিও কি যে বলো না। আরে দোস্ত, সত্যি তোকে নায়কের মতো লাগছে, একদম যেন রাজকুমার। তোকে দেখলে আসল লিগ যে কোনো মেয়ে পড়ে যাবে।
এই রাজ, হয়েছে। এতক্ষণ ধরে আমার অনেকগুলো গুণগান করেছিস, এবার ক্লাসের টাইম হয়ে গেছে, চল ক্লাসে যাওয়া যাক। তারপর তিনজন মিলে ক্লাসের দিকে রওনা দিই। তাহানা আজকে আমার পাশে বসেছে, কিন্তু আমায় কিছু বলতে পারছে না। ক্লাসের সবাই শুধু আর চোখে আমার দিকে তাকাচ্ছে। আমার এই বিষয়টা কেমন যেন লাগতে লাগলো। তবে একটা বিষয় খুব ভালো লাগছে, নতুন বিষয় আসছি তো, তাই সবাই এমনভাবে তাকাচ্ছে। মনে মনে হেসে দেই। একটু পরে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর তিনজন মিলে কিছুক্ষণ আড্ডা দেই। তারপর ক্যান্টিনে গিয়ে খেতে বসি। মাহফুজ, কি খাবে বলো? তোমার যা পছন্দ হয় তাই অর্ডার করো। এই রাজ, তুমি কি খাবে? ওই তো, আজ আমরা কেউ অর্ডার দিব না, তোমার ইচ্ছা মতো অর্ডার করো, সেগুলি আজ খাবো। তারপর তানহা ওর পছন্দ মতো আইটেমগুলো অর্ডার করলো। খাবার আসতে কিছুক্ষণ সময় লাগবে, তাই তিনজন মিলে গল্প করতে থাকি। হঠাৎ করে একটা মেয়ে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, হাতে একটা গোলাপ ফুল নিয়ে। মাহফুজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমাকে কখনো বলার মতো সাহস পাই নাই। আজকে কি যেন হলো আমার, তোমাকে দেখে আরেকবার ফিদা হয়ে গেলাম, তাই কিছু না ভেবে প্রপোজ করলাম। তুমি কি আমাকে ভালোবাসবে? আমি কিছু বলতে যাব, তার আগে তানহা যা করলো সেটা দেখে তো সবাই অবাক হয়ে গেল। তানহা মেয়েটার গালে খুব জোরে একটা থাপ্পড় মেরে দিল। মেয়েটা তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল। তানহার আচরণে মেয়েটা খুব ভয় পেয়ে যায়। তানহা আবার ওকে মারতে যায়। তখন আমি গিয়ে তানহাকে ধরে ফেললাম, আর মেয়েটা আমার পিছনে লুকালো। এই তানহা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মেয়েটাকে এভাবে মারছো কেন? তো মারবো না, কি করব? এই মেয়ের কত বড় সাহস যে তোমাকে প্রপোজ করে? আরে তানহা, এতে তোমার সমস্যাটা কি হলো? একজন মানুষের কাউকে ভালো লাগতেই পারে, এ ভালো লাগার অধিকারটা প্রত্যেক মানুষের রয়েছে, যে অধিকারটা ওই মেয়েটারও রয়েছে। তাই বলে কি তুমি ওকে এভাবে মারবে নাকি? তোমার তো দেখছি দিন দিন মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই মেয়েটা আমাকে পছন্দ করে, তাই ও আমাকে প্রপোজ করেছে, কিন্তু আমি তোকে পছন্দ করি না। এই কথা বলার আগে তুমি ওকে ইচ্ছে মতো মারলে। দেখো, মেয়েটা ভয় পেয়ে আমার পিছনে লুকিয়ে আছে। তানহা একদম চুপ করে আছে, কোনো কথা বলছে না। সে মনে হয় একটু বেশি করে ফেলেছে। মেয়েটাকে ইশারা দিয়ে চলে যেতে বললাম। এই তানহা, মেয়েটা তো এবার চলে গেছে, টেবিলে বসো, খাবার খাবে এখন। তানহা মাহফুজের কথায় কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে ক্যান্টিন থেকে দৌড় দিয়ে বের হয়ে যায়। এই তানহা, হঠাৎ করে কোথায় চলে যাচ্ছ তুমি? কিন্তু তানহা আমার কোনো কথা শুনলো না। এই রে, তানহাকে মনে হয় একটু বেশি বলা হয়ে গেছে। এরকম করে না বললে মনে হয় হতো, কিন্তু মেয়েটা যে কাণ্ড করে বসলো তাতে একটু রাগ হয়ে গেছিল। রাগের মাথায় কী সব বলে ফেলেছি। ধুর, আজকে দিনটাই খারাপ। এই রাত, চল বাসায় যাই। তারপর দুজন মিলে কলেজ থেকে বের হয়ে গেলাম। বাড়িতে গিয়ে শাওয়ারটা নিয়ে নিলাম। অনেকক্ষণ সময় ধরে শাওয়ারটা নিলাম, এখন বেশ ভালো লাগছে। তারপর বিছানার শরীরটা এলিয়ে দিয়ে ঘুমের রাজ্যে চলে গেলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে খিদে লেগে গেল। ঘরে দেখলাম কোনো খাবার নেই। এদিকে খিদেটা অনেক লেগেছে। পকেটে হাত দিয়ে দেখলাম অল্প কিছু টাকা আছে, তাই বাসার পাশে চায়ের দোকানে চলে আসলাম। চাচাকে বলে একটা চায়ের অর্ডার দিলাম। দোকান থেকে একটা পাউরুটি আর কলা নিয়ে খেতে লাগলাম। একটু পরে দেখলাম এই রাস্তা দিয়েই তানহা ওর কয়টা বান্ধবীর সাথে এদিকে আসছে। এটা দেখে নিজেকে লুকাতে গেলাম, কিন্তু তার আগেই তানহা আমাকে দেখে ফেললো। তারপর ও বান্ধবীদের সাথে কথা বলতে লাগলো। আচ্ছা শোনো, আমার একটু কাজ পড়ে গেছে, তোরা চলে যা এখন, তোদের সাথে আমি পরে কথা বলছি। তানহার বান্ধবীরা চলে যাওয়ার পর তানহা আমার কাছে চলে আসলো। আমি দোকান থেকে বের হয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। কি মাহফুজ, তুমি এখানেই চায়ের দোকানে কি করছো? আর এখন এই কলা পাউরুটি খাচ্ছ কেন? দুপুরে ভাত খাইছো তুমি? আসলে হয়েছে কি, দুপুরে ঘুমিয়ে গেছিলাম। তারপর বিকেলে উঠে দেখি ঘরে কোনো খাবার নেই। পকেটে সামান্য কিছু টাকা ছিল, সেটা দিয়ে হালকা কিছু খেয়ে নিচ্ছি। তোমাকে আমি বলেছি যে আমরা খুব ভালো বন্ধু এখন। তোমার ভালো মন্দ এখন থেকে আমিই দেখব। আচ্ছা, এখন আমার সাথে চলো। আমি আবার এখন কোথায় যাব? তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখো তো। সব সময় তুমি আমাকে প্রশ্ন করো। আমি তোমাকে যেখানে নিয়ে যাব তুমি সেখানেই যাবে। আর বেশি কথা বললে তোমাকে যে আমি কি করব সেটা নিজেও জানি না। কি ডেঞ্জারাস মেরে বাবা, কথা কথা শুধু ধমক দেয় আর শুধু ভয় দেখায়। আমি কথা না বলে চুপ করে থাকলাম, কারণ বেশি কথা বলে এর আগে মেয়েটা কখন যে কি করে বসবে সেটা আমি নিজেও জানি না। তানা একটা রিক্সা রাখলো, তারপর দুজন মিলে সেটাতে উঠে গেলাম। এই যে মামা, বিগ হাউস রেস্টুরেন্টে চলেন তো। তানার কথা শুনে চোখ কপালে উঠে গেল, কারণ এই রেস্টুরেন্ট শুধুমাত্র বড় লোকেরা খাওয়া দাওয়া করে। তানাকে কিছু জিজ্ঞেস করতে যাব, কিন্তু তানা তো চুপ করে থাকতে বলেছে, তাই চুপ করে থাকলাম। একটু পর আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। দুইজন মিলে রিক্সা থেকে নেমে পড়লাম। তারপর তানহা রিক্সা ভাড়া মিটিয়ে আমাকে রেস্টুরেন্টের ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে তো আরো অবাক, ভিতরটা যেন রাজপ্রাসাদ। আরে তানহা, তুমি আমাকে এত বড় একটা জায়গায় নিয়ে আসলে কেন? তোমার তো অনেক টাকা খরচ হবে।
এই, তোমায় কিনা বলছি চুপচাপ করে আমার সাথে আসো। এত বেশি কথা বলো কেন তুমি? হ্যাঁ, আর টাকা খরচ হলে আমার হবে, তাতে তোমার কি? এখন এই টেবিলটাতে বসো, আর কি খাবে তাই বলো। আরে আমি কিচ্ছুই খাবো না, তুমি শুধু শুধু এরকম করছো। তোমাকেই শেষবারের মতো করে বলছি, তুমি কিছু খাবে কি না? এই রে, এ তো রেগে যাচ্ছে। আচ্ছা, তোমার যা পছন্দ হয় তুমি সেটাই অর্ডার করো। তারপর তানহা ও নিজের মতো অর্ডার করলো। একটু পরে খাবার চলে আসলো। এমনিতে অনেক খিদে পেয়েছিল, তার উপর এত ভালো খাবার দেখে পেটে খিদে আরো বেড়ে গেল। খাবারগুলো খুব মজা করে খেতে লাগলাম। হঠাৎ করে তানহার দিকে চোখ পড়লো, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই তানহা, তোমার আবার কি হলো? এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আরে কিছু না, এমনিতেই তাকিয়েছিলাম। আচ্ছা, তুমি আগে খাওয়া শেষ করো, তারপর আমার সাথে কথা বলো। সব খাবার শেষ করে ফেললাম। তানহা রেস্টুরেন্টে বিল মিটিয়ে দিল। তারপর আমাকে নিয়ে বের হয়ে হাঁটতে লাগলো। কিন্তু অবাক হলাম যে এটা আমাদের বাড়ি ফেরার রাস্তা নয়। তাহলে কোথায় নিয়ে যাচ্ছে? এই তানহা, এটা তো বাড়ি ফেরার রাস্তা নয়, তাহলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ, ঠিক বলেছ, এটা আমাদের বাড়িতে ফেরার রাস্তা নয়। এই রাস্তাটা একটা পার্কে চলে গেছে, আর ওখানে একটা লেক আছে। ছোটবেলা থেকে খুশির সময়গুলো ওখানেই কাটিয়েছি, তাই আজকে তোমাকে সেখানেই নিয়ে যাচ্ছি। তানহার কথা শুনে আর না করতে পারলাম না, ওর সাথে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। একটু পর দুজন মিলে পার্কে পৌঁছে গেলাম। পরিবেশটা দেখে আমার মন খুশিতে ভরে গেল, কারণ এটা খুব সুন্দর জায়গা, আর লেকটার জন্য আর সুন্দর দেখাচ্ছে। তানহা আমাকে নিয়ে একটা বেঞ্চে বসলো আর গল্প করতে থাকলো। আমরা অনেক ক্লোজ হয়ে বসে গল্প করতে থাকলাম। তানহাকে দেখতে খুব সুন্দর লাগছে, ওকে দেখে ক্রাশ খেয়ে গেলাম। এখন ঠিক সময় তানহাকে প্রপোজ করার, কিন্তু ফুল তো নাই। পকেটে হাত দিয়ে দেখি একটা কলম আছে। কলমটা বের করে তানহার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। তানহা, আমি তোমাকে খুব ভালোবাসি। আগে তোমার আচরণের কারণে তোমাকে ঘৃণা করতাম, কিন্তু এখন তোমাকে ছাড়া জীবনটা আর চলছে না। সবসময় তোমার কথা মনে পড়ে। তোমার ছোট ছোট শাসন আমার কাছে খুব ভালো লাগে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আরে তুমি কি করছো মাহফুজ? আমিও যে তোমাকে অনেক ভালোবাসি, আর এই দিনটার জন্য তো অপেক্ষা করছিলাম। আসল কথা বলতে কি জানো, মেয়েরা তাদের মনের কথা বলতে পারে না, তাই তো ছেলেদেরকে প্রপোজ করতে হয়। আর আমিও এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম যে কবে তুমি আমাকে প্রপোজ করবে। আর গাধা, এইভাবে কলম দিয়ে কেউ কাউকে প্রপোজ করে নাকি? এটা তো জীবনে প্রথম দেখলাম। এতে আমি কি করতে পারি? আশেপাশে তাকিয়ে কোনো ফুল দেখতে পেলাম না, তাই তো উপায় না পেয়ে এই কলম দিয়ে প্রপোজ করলাম। হ্যাঁ, তোমার এরকম বোকামি আর মিষ্টি কথাগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু এখানে এভাবে প্রপোজ করলে তো হবে না। এ বাবা, তাহলে কিভাবে প্রপোজ করব? এখন উঠে দাঁড়াও তো, কালকে কলেজে গিয়ে গোলাপ ফুল দিয়ে সবার সামনে আমাকে প্রপোজ করবে। আমি চাই না যে আমাদের ভালোবাসা শুধু আমরাই জানবো, পুরো কলেজ ক্যাম্পাস কালকে দেখবে যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। এটা আমি লুকিয়ে রাখতে চাই না। তুমি কালকে আমাদের ভালোবাসার কথা সবার সামনে বলবে। আরে তানহা, এটা আবার কোনো বিষয় হলো নাকি? আমি তোমার জন্য সবকিছু করতে রাজি। কালকে পুরো কলেজের সামনে তোমাকে প্রপোজ করব। তুমি সঠিক সময় কলেজে চলে এসো। দুজনে আমরা খুব খুশি। তারপর আরো কিছু সময় কাটিয়ে বাসা চলে আসলাম। মনের ভিতরে একটা আলাদা অনুভূতি হচ্ছে। যাক, শেষ পর্যন্ত প্রিয় মানুষটাকে তো আপন করতে পারলাম। আমার আর কিছু চাই না। কোনো মতো রাতটা পার করে দিয়ে সকালবেলায় কলেজ চলে আসলাম। একটা দোকান থেকে একটা গোলাপ ফুল নিলাম। তারপর কলেজে প্রবেশ করলাম। তখনই আমার সামনে তানহা চলে আসলো। আজকে তানহাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তারপর কলেজের সবার উদ্দেশ্যে বললাম, আপনারা কিছুক্ষণ দাঁড়িয়ে যান, সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে থাকুন। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি আমি। তারপর তানহার সামনে হাঁটু গেড়ে বসে পড়ি। তানহা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার মনে কালি দিয়ে আমার মনে ভালোবাসার শব্দটি লিখেছি। তোমার সমস্ত ইচ্ছা এখন আমাকে ঘিরে রয়েছে। তুমি এখন আমার স্বপ্নের রানী। তোমাকে ছাড়া আমি একটু বাঁচতে পারবো না তানহা। লাভ ইউ তানহা, আমি তোকে খুব ভালোবাসি। তোমার সাথে জীবন কাটাতে চাই। কি বললি তুই, ছোট লোকের বাচ্চা? তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি তো তোকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসবো না। নিজের চেহারা কখনো নিজে আয়নাতে দেখেছিস যে তোকে কেমন লাগে? তোর মতো একটা খ্যাতকে আমি ভালোবাসবো, তুই সেটা ভাবলি কি করে? তানহার কথাগুলো শুনে মাটিতে বসে পড়লাম। তানহার কথা শুনে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তানহা, তুমি এসব কি বলছো? এসব তুমি এমনি এমনি বলছো, তাই না? এসব তো তোমার মনে কথা নয়। বলো না তানহা, তুমি এতক্ষণ যা বললে সব মিথ্যে বললে। আমি উঠে গিয়ে তানহার হাত ধরে ফেলি। তানহা, তুমি আমাকে ভালোবাসো, এটা বলো না।
কে রে ছোট লোকের বাচ্চা, তোর সাহস হলো কিভাবে আমার গায়ে টাচ করার? বলে পায়ে থেকে জুতা খুলে আমার দুই গালে দুইটা বসিয়ে দিল। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে তুই আমার গায়ে হাত তুলিস? আমার স্ট্যাটাস আর তোর স্ট্যাটাস দেখেছিস একবার? আমার কি তোর সাথে কখনো মানায় বল? আর আমি তো তোকে কখনো ভালোবাসি নাই। তোর কি মনে আছে যে তোর জন্য আমার বাবা আমাকে থাপ্পড় মেরেছিল? আরে আমার বাবা তো আমাকে কখনো ধমক দিয়েও কথা বলে নাই, আর তোর জন্য বাবা আমাকে 2টা চড় মেরেছিল। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দেব। আর এসব প্রেম তো সব কিছু একটা সাজানো নাটক ছিল। কি রে লিজা, তোরা এদিকে আয়। তানহার কথা মতো ওর বান্ধবীরা এগিয়ে আসে। তানহা আবার বলতে লাগলো, এই ছোট লোক শোন, আমার বান্ধবীদের সাথে যুক্তি করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দিব আমি, না হলে কি লিজাদের সাথে আড্ডা না দিয়ে তোর সাথে আড্ডা দিতাম? এখন তো তোকে তোর প্রাপ্য দিয়েই দিয়েছি। আমার অপমানের প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, তুই তোর জায়গায় থাক। বলে তানহা ওর বান্ধবীর কাছে চলে যায়। এসবের পর মাটি থেকে যেন উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছি। চোখের পানি ঝর্ণার মতো বেরিয়ে চলেছে, বুক ফেটে কান্না আসতেছে। এই কয়দিনে তানহাকে জীবনের থেকে বেশি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তানহা যে আমার সাথে এমন একটা আচরণ করবে এটা আমি কখনো ভাবতে পারিনি। চোখের পানিতে সামনে মাঠে ভিজে গেছে। কলেজের সবাই আমার দিকে তাকিয়ে হাঁটছে। তখন রাজ এসে বসা থেকে উঠায়, তারপর চোখের পানি মুছে দেয়। আমি রাজকে জোরে ধরে কাঁদতে শুরু করে দেই। এই মাহফুজ, এখন একদম কাঁদবি না। আমার তো সেই প্রথম থেকে তান্নার উপরে সন্দেহ হয়েছিল যে হঠাৎ করে আমাদের সাথে বন্ধুত্ব করে বসলো। নিশ্চয়ই কোনো প্ল্যান করেই এসেছে। আরে তুই তো কলেজে মাত্র কয়েকদিন হলে এসেছিস, আর আমি যে এই কলেজে অনেক দিন ধরে আছি রে। আমি তান্নাকে খুব ভালো করে চিনি, কিন্তু তুই যখন এত অপমান করার পরও ওকে মেনে নিলি, তখন আমি তোর খুশির জন্য আর কোনো কথা বলে নাই। যাই হোক, এখন এসব কিছু বলে যা, নতুন করে জীবনটা শুরু কর, আর সবাইকে দেখিয়ে দে তুই কি পারিস আর কি না পারিস। মনে মনে বললাম, আরে আমি তো দেখিয়েই দিব আমি কি করতে পারি আর কি না করতে পারি। আমি এই কলেজে ভর্তি হয়েছি এই জন্যই। একজন ওয়ান ম্যান আর্মি কমান্ডো কি করতে পারে সেটাই কয়েকদিন পরেই বুঝতে পারবে। তবে এটা সত্যি যে আমি তাকে খুব ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া কেমন যেন একটা শূন্যতা বিরাজ করছে, কিন্তু এই বিষয়ের জন্য ওকে ভুলে থাকতেই হবে। তারপর যখন আমার পরিচয় দিব তখন সবার চোখ কপালে উঠে যাবে। আচ্ছা রাজ, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। তারপর দুজন মিলে ক্লাসে চলে গেলাম। অপরদিকে তানহা ওর বান্ধবীদের সাথে হাসিতে মেটে উঠেছে। আরে লিজা, আজকে আমি অনেক খুশি জানিস তো। এই খ্যাটটাকে শিক্ষা দিতে পেরে আবার যে কি ভালো লাগছে সেটা তোদের বলে বোঝাতে পারবো না। ওর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছে, আর সেটার প্রতিশোধ খুব ভালো করে নিলাম। আচ্ছা চল, তোরা ক্লাসের সময় হয়ে গেছে। তারপর সবাই মিলে ক্লাসে চলে যায়। ক্লাস শেষ হয়ে গেলে আমি আর রাজ বের হয়ে আড্ডা দিতে বসি। তারপর দুজনে গল্প করতে থাকি। দেখ মাহফুজ, আজ যা কিছু হলো সব কিছু ভুলে যা। আর হ্যাঁ, বাসায় গিয়ে কিন্তু কোনো কিছু উল্টাপাল্টা করবি না। এই রাজ, তুই ঠিক কি বলতে চাইছিস রে? দেখ মাহফুজ, এর আগেও অনেক দেখেছি যে প্রেমে ব্যর্থ হলে সুইসাইড করে, তাই তোকে নিয়েও আমার ভয় হচ্ছে। তুই আবার এমন কিছু করে বসবি কিনা? আচ্ছা রাজ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এসব উল্টাপাল্টা কাজ যারা করে তারা একদম পাগল। নিজের জীবনকে শেষ করে দেওয়া কি এত সহজ নাকি? তোর কোনো চিন্তা নাই, আমি এমন কোনো কাজ করব না। আচ্ছা চল, এখন বাসায় যাই। তারপর দুজন মিলে বাসা থেকে রওনা দেই। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নেই। তারপর একটানা বিকাল পর্যন্ত ঘুম দেই। হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করতেই, স্যার, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। আপনার ফ্রেন্ড সিআইডি অফিসার রিশাকে যারা ভুল করে তুলে নিয়ে গিয়েছিল তারা এখনো ম্যাডামকে ছেড়ে দেয়নি। এদিকে সিআইডি টিম তো পুরোপুরিভাবে খোঁজ শুরু করে দিয়েছে। আমাদের কমান্ডো টিমের হেড আপনাকে দায়িত্ব দিয়েছেন রিশা ম্যাডামকে মুক্ত করে নিয়ে আসার জন্য, সেটা যেভাবেই হোক। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। তারপর ফোনটা কেটে দিলাম। মাথায় তো পুরো আকাশ ভেঙে পড়লো। আমি তো ভেবেছিলাম যে রিশাকে ওরা ছেড়ে দিয়েছে, কারণ ওরা আমাকে ধরতে এসেছিল। কি যে এখন করি? ওরা যে রিশাকে কোথায় নিয়ে গেছে সেটা তো জানি না। হঠাৎ আমার ফোনে আননোন নাম্বার থেকে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতে একটা মেয়ের গলা শোনা যাচ্ছে। হে মাহফুজ, তুমি আমাকে বাঁচিয়ে নাও, এই সন্ত্রাসীরা আমাকে বন্দি করে রেখেছে। কণ্ঠটা শুনে বুঝতে পারলাম যে এটা রিশা। এ রিশা, তুমি কোথায় আছো? জানো তোমার জন্য কত চিন্তা হচ্ছিল আমার। মাহফুজ, আমি বুঝতে পারছি না যে এই জায়গাটা কোথায়, আর এখানে অনেকগুলো লোক ড্রাগ স্মাগলিং এর কথা বলছে। নিশ্চয়ই বড় কোনো অপরাধের সাথে জড়িত আছে এরা, আর আমার মনে হয় এরাই সেই ড্রাগনের লোক যাদের সম্পর্কে তোমাকে একটা সিডি দিয়েছিলাম। প্লিজ তুমি কিছু করো। এ রিশা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখন এই সিমটাকে ট্রেস করছি। তারপর ফোনটা কেটে দিয়ে
সিম অফিসে ফোন করলাম। ফোনটা করতে ধরে নিল। এই শোনো, এখন এই নাম্বার থেকে যে সিমে কথা হয়েছে সেটার লোকেশন আমার এক্ষুনি চাই। তখন সিমের লোকেশনটা দিয়ে দিল। তারপর আবার কমান্ডো হেডকে ফোন করলাম। হ্যালো স্যার, আমার এখন বিশেষ টিম দরকার, সময় হয়ে গেছে। ওই ড্রাগ ব্যবসায়ীদের ধরার ওদের ঘাটির খোঁজ আমি পেয়ে গেছি স্যার। আমার মিশন কমপ্লিট হতে চলেছে। এখন আপনি স্পেশাল টিম পাঠান, ওদের চেলাপেলা ধরতে হবে। ওকে, ঠিক আছে, তুমি রেডি হও মাহফুজ, আমি তোমার জন্য একটা টিম পাঠিয়ে দিচ্ছি। ফোনটা কেটে দিয়ে তৈরি হয়ে নিলাম। একটু পরে কয়েকজন আমার রুমে ঢুকে গেল। হ্যাঁ, এরাই আমার টিম। এখন এদের সাথে আমার কাজ করতে হবে। তারপর ওদের সবাইকে নিয়ে লোকেশনে রওনা দিলাম। লোকেশন অনুযায়ী একটা জঙ্গলে ঢুকে গেছি। সবাইকে নিয়ে সেখানে চলে গেলাম। একটা পুরাতন বাড়ি দেখতে পেলাম, লোকেশনটা ওইখানে দেখাচ্ছে। তারপর বাড়ির কাছে চলে গেলাম। একটা ভাঙ্গা জানালা দিয়ে দেখলাম যে 10 থেকে 12 জনের মতো বসে আছে। তারপর টিমের লোকদের বললাম, শোনো সবাই, এক এক করে চারিদিক ঘেরাও করে ফেলো। তারপর যখন সবাই আসবে আমি সিগন্যাল দিব, আর তখনই তোমরা অ্যাটাক করবে। বলা মাত্র সব ভাগ হয়ে গেল। তারপর সবাই একটা পজিশন নিয়ে অ্যাটাক করলাম। তখন ক্রিমিনালগুলো আমাদের মারার জন্য এগিয়ে আসলো। টিম মেম্বারদের ইশারা দিলাম মার্শাল আর্ট শুরু করে দিতে। মার্শাল আর্টে মার খেয়ে ক্রিমিনালগুলো বেশিক্ষণ টিকে থাকতে পারলো না। সবাই ব্যথায় গড়াগড়ি করতে লাগলো। তখনই ওদের দলের নেতাকে ধরলাম। স্যার, আমাকে মাফ করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। এই কুত্তার বাচ্চা, আগে বল রিশা কোথায়? স্যার, ওই ম্যাডাম ওপরে আছে। আচ্ছা চল এখন উপরে, বলে নেতাকে ধরে নিয়ে উপরে গেলাম। উপরে গিয়ে দেখি রিশা মাটিতে পড়ে আছে, হাত পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাড়াতাড়ি গিয়ে বাঁধনগুলো খুলে দিলাম। এই রিশা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মাহফুজ, আমি একদম ঠিক আছি। আর এই লোকগুলো ড্রাগ স্মাগলিংয়ের চেষ্টা করে যাচ্ছে, এদেরকে তুমি ছাড়বে না। নেতাটার কলার ধরে উঁচু করে ফেললাম। এই ড্রাগনের চামচা, ড্রাগন কোথায় বল? স্যার, আমি জানি না যে ড্রাগন কোথায়, ওকে আমরা কখনো দেখি নাই স্যার। আমরা শুধু ওর সাথে ফোনে কথা বলি, তাছাড়া ওর সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারি না। ওর যখন প্রয়োজন হয় তখনই শুধু আমাদেরকে ফোন করে বলে দেয়। তবে হ্যাঁ স্যার, সামনে এই শহরে যে কলেজটা আছে ওইখান থেকে ড্রাগসগুলো পাচার হবে, এটা আমি জানি। কিন্তু এর সাথে আর কার কার হাত আছে সেটা আমি জানি না। ওকে ঠিক আছে, সেগুলো তো বের করেই নিব। তবে তার আগে তোদের একটা ব্যবস্থা করতেই হবে। এখন চল আমার সাথে। আর রিশা, তুই তো ফোন করে আমার ঘুম হারাম করে দিয়েছিলে। আমি তো জানতাম এরা তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু যখন ফোন করে বলে যে ওরা তোমাকে আটকে রেখেছে তখন মাথায় কিছু ঢুকছিল না। তবে এখন তুমি সেভ আছো, আর আমিও তোমাকে রক্ষা করে বন্ধুত্বটা বজায় রাখতে পারলাম। তোমার সিআইডি টিমকে জবাবদিহি করতে হবে না। বড় একটা ঝামেলা থেকে বেঁচে গেলাম। আচ্ছা এবার চলো, তোমাকে সেফলি সিআইডি টিমের হাতে তুলে দিয়ে আসি। তারপর ক্রিমিনালগুলোকে পুলিশের হাতে তুলে দিলাম। রিশাকে নিয়ে ওর টিমের হাতে তুলে দিলাম। সবাই তো আমাকে দেখে অবাক। সবাই আমার পরিচয়টা জানতে চাইলো। তখন আমি তাদেরকে কমান্ডো পরিচয় আর মিশন সম্পর্কে জানালাম। তখন তারা আশ্বস্ত হলো। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে একা থাকায় তানহার ব্যবহারগুলো মনে পড়ে গেল। মনটা আবার অনেক খারাপ হয়ে গেল। যতই আমাকে অপমান করুক, জীবনে প্রথম তো তানহাকে ভালোবেসেছিলাম। এখন একা থাকলে মনটা আরো খারাপ হয়ে যাবে। তাই রাজকে ফোন দিলাম। হ্যালো রাজ, পার্কের পাশে নদীর পাড়ে আয় তো, মনটা খুব খারাপ লাগছে। ফোনটা কেটে দিয়ে নদীর পাড়ে চলে গেলাম। একটু পরে রাজ এসে আমার পাশে বসলো। দেখায় মন মরা হয়ে বসে আছি। কিরে মাহফুজ, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? তোর কিছু হয়েছে বলতো? সে তানহা অপমান করার পর থেকে তুই এভাবে আছিস। তুই ওকে বলে যা, না হলে আর কতদিন এভাবে নিজের মনকে কষ্ট দিবি? আরে ভাই, আমি নিজের মনকে কষ্ট দিচ্ছি না। আমি তো তানহাকে ভুলে থাকার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ওর সাথে কাটানোর সময়গুলো ভুলতে পারছি না। আমি ওকে আমার নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু তানহা আমার সাথে শুধু ভালোবাসা নাটক করেছে। সেটা আমি বুঝতে পারি নাই রে রাজ। আমি ও চালাকে ধরতে পারি নাই। তারা যে প্রতিশোধের জন্য আমার সাথে এরকম করবে আমি কখনো ভাবতে পারি নাই। এখন তুই ওই তানহার কথাটা বাদ দে তো। ওর কথা শুনলেই এখন আমার রাগ হচ্ছে। আরে ভাই, মানুষ একটু অহংকারী হতেই পারে যদি তার বাবার টাকা থাকে, কিন্তু একজনের মন নিয়ে একটা মানুষ কিভাবে খেলতে পারে? আচ্ছা এখন মন খারাপ করিস না, আমি তোর পাশে আছি সব সময়। এখন বাসায় চল, সন্ধ্যা লেগে গেছে। ও হ্যাঁ, তাই তো, কখন সন্ধ্যা লেগে গেছে খেয়াল করি নাই। আচ্ছা চল বাসায় যাওয়া যাক। তারপর দুজন মিলে উঠে হাঁটতে শুরু করলাম। রাজকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। তারপর রাতে পড়াটা শেষ করে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে কলেজে গেলাম। গেট দিয়ে ঢুকতে দেখি তানহার বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আমি মাথা নিচু করে চলে আসলাম।
তানহার দিকে আমাকে দেখে হাসিতে মেটে উঠেছে, সাথে তানা বান্ধবীরাও হেসে দেয়। দেখ লিজা, তোরা দেখ খ্যাটটা কেমন করে যাচ্ছে। ও ভেবেছিল যে আমি ওকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু বেচারা আমার প্রেমের ফাঁদে পা দিয়েই ভুল করেছে। এখন তো অতি দুঃখে দেওয়ানা হয়ে গেছে। ওর জন্যই বাবা আমাকে থাপ্পড় মেরেছিল। তোরা জানিস, সেদিন আমার খুব কষ্ট লেগেছিল। যেখানে আমার বাবা আমার সাথে কখনো জোরে কথা বলে নাই, আমাকে খুব ভালোবাসে আমার বাবা, আমার কোনো চাওয়া পাওয়া বাদ রাখে না। কিন্তু ছোট লোকটার জন্য যে সেদিন কি হয়েছিল, আমাকে থাপ্পড় মেরে কতগুলো কথা শুনিয়ে দিল, তখন মনে হচ্ছিল কষ্টে কলিজা ফেটে যাচ্ছে। এখন তো খুব সুখে আছি আমি, ছোট লোকটাকে দেখছি আর মজা নিতে পারছি। তা না, আমার মনে হয় তুই অনেক বড় ভুল করেছিস। আমার মাহফুজের ওপর কেমন যেন সন্দেহ হয়। ওকে তো এই এলাকাতে আগে কখনো দেখিনি, কই থেকে এসে আমাদের কলেজে অ্যাডমিশন নিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, মাহফুজ আর রাজ খুব ভালো বন্ধু হয়ে গেছে। মাহফুজ সব মেয়েকেই খুব সম্মান করে রে তানহা, ওর মতো ভালো ছেলে আর আমি দেখি নাই। তোকে এইভাবে ঠকিয়ে ভালো কাজ করিস নাই, পরে পস্তাতে হবে তোকে। এখন তো মাহফুজ খুব কষ্ট পাচ্ছে, কিন্তু পরে তুই ওর প্রেমে পড়ে আবার কষ্ট পাস না, কারণ মাহফুজ তোকে তখন গ্রহণ করবে না। লিজা, তুই আমাকে হাসালি। এখন তো দেখি তুই ওর গুণগান শুরু করে দিয়েছিস। তবে এটা ঠিক যে রাজের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আর রাজের স্ট্যাটাসের সাথে একমাত্র ওই ছোট লোকটারই মিলে যায়। ওটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। আর তুই ওই যে বললি না যে খ্যাটটাকে খুব কষ্ট পাচ্ছে, আরে ওকে কষ্ট দেওয়ার জন্যই তো এতদিন নাটকটা আমাকে চালিয়ে যেতে হয়েছে। আর আমি বাবার থেকে যে কষ্ট পেয়েছি, সেটা ওই খ্যাটটার কষ্টের তুলনায় কিছুই না। ওকে যে এত ভালো বলছিস তুই কি জানিস যে এসব ছেলেরা মেয়েদেরকে দেখিয়ে দেখিয়ে সম্মান দেয়, যাতে মেয়েরা ওদের প্রেমে পড়ে যায়। আর আমি কখনো আফসোস করব না এই ভেবে যে আমি ওকে ঠকিয়েছি। আরে ওর মতো ছেলেরা আমার চারপাশে সব সময় ঘুরে বেড়ায়, আর ওর মতো ছোট লোকের প্রেমে পড়বো আমি? লিজা, তুই বলতেও পারিস এক এক সময় এক এক কথা। ওর প্রেমে তো পড়া দূরে থাক, ওকে তো আমার মনেই থাকবে না। কত ছোট লোককে এভাবে শায়েস্তা করলাম, শুধু ওকে একটু বেশি করে ফেলেছি। তবে আমার কোনো সমস্যা হচ্ছে না বা খারাপ লাগছে না যে ওকে আমি কষ্ট দিয়েছি। আচ্ছা, এখন ক্লাসের সময় হয়ে গিয়েছে, চল ক্লাসে যাই। তারপর তানহা আর ওর বান্ধবীরা মিলে ক্লাসে চলে যায়, কিন্তু গিয়ে দেখে ক্লাসে এখনো সার আসে নাই। রাজ আর আমি একা বসে আছি। আরে তানহা দেখ, মাহফুজ আর রাজ ক্লাসে একা বসে আছে, ক্লাস তো কাউকে দেখি না। তানহা শয়তানে একটা হাসি দিল। বুঝলি রে লিজা, এটাই হলো কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার আসল সময়। এখন ছোট লোকটার সাথে ভালো করে মজা নেওয়া যাবে। চল ওকে কিছু কথা শুনিয়ে আসি। রাজের সাথে গল্প করছি, হঠাৎ করে দেখে তানহা আর ওর বান্ধবীরা আসছে। তোর মাথা নিচু করে রাখলাম। আমি জানি তানহা এসে এখন আমাকে রাগানোর জন্য কিছু কথা বলবে। এই রাজ, তানহা আসছে দেখ, ওর সাথে কোনো প্রকার কথা বলবি না, শুধু চুপচাপ থাকবি। দরকার হলে ওর সাথে আমি কথা বলবো। তানহা হাসতে হাসতে আমার কাছে চলে আসে। কি রে ছোট লোক, এখানে বসে কি গল্প করছিস রে? ও বুঝেছি, চাকা খেয়ে সেই দুঃখগুলো ওই বন্ধুটার সাথে শেয়ার করছিস না রে? কিন্তু কি জানিস, তোর জন্য আমার কোনো রকম মায়া কাজ করছে না। শুধুমাত্র তোর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছিল, সাথে অনেকগুলো কথাও শুনিয়েছিল। যাই হোক, সেটা বাদ দিলাম। এতদিন ধরে তো আমার টাকা দিয়ে আমোদ ফুর্তি করেছিস। যাক, একদিক থেকে ভালোই হয়েছে, নিজের বাবার টাকায় তো আর জীবনে খেতে পারবি না, আমার বাবার টাকায় খেয়ে নিয়েছিস। তো এখন কি রাজের টাকা খাওয়ার চিন্তা করছিস নাকি? রাজ রাগের চোটে ও চোখ দুটো লাল হয়ে গেছে। আমি ইশারায় ওকে ঠান্ডা থাকতে বললাম। আচ্ছা তানহা, আপনার কি সারাদিন কোনো কাজ নেই নাকি এটাই কাজ যে আমাকে বিভিন্নভাবে কথা বলে রাগানোর? কিন্তু একটা কথা শুনে রাখুন, আপনি যদি মনে করে থাকেন আমি আপনার কাছ থেকে ধোঁকা খাওয়ার পর একেবারে এলোমেলো হয়ে গেছি, তাহলে আপনি ভুল ভেবে বসে আছেন। কারণ আমি এখন কোনো প্রকার ডিপ্রেশনে নেই, আমি সম্পূর্ণ খুশিতে আছি। আর হ্যাঁ, আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, যা ছিল সেগুলো ঘৃণার সাগরে ভাসছে। আর আপনি একজনের মন ভেঙে দিয়েছেন। কারো ক্ষতি করলে তখন মাপ চাইলে পরবর্তীতে আবার মানিয়ে নেওয়া যায়, কিন্তু কারো মন ভাঙলে তো সেটা এত সহজে জোড়া লাগানো যায় না। আপনি তো একজন প্রতারক যে মানুষের মন নিয়ে খেলা করে। আপনি এখন এখান থেকে আসতে পারেন, আমি আপনার কোনো কথা শুনতে যাচ্ছি না। আমার কথা শেষ হতেই ক্লাসের ছাড় চলে আসলো। তানার আগে দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই আমাকে অনেক জ্ঞান দিয়েছিস এত সময় ধরে, এখন ক্লাসে স্যার চলে আসছে, নয়তো আমিও তোকে কিছু জ্ঞান দান করতাম রে ছোট লোক। এই লিজা, চল গিয়ে বসি। মনে মনে হাসলাম। ওরে তানহা, তুমি তো এখন আমাকে চেনো নাই,
যখন তোমার সামনে আমি আর আসবো না তখন বুঝবে কি হারিয়েছ। এখন এসব বাদ দেই। আমাকে যখন সামনে দেখবে না তখন আমাকে পাওয়ার জন্য আফসোস করবে। ভালোবাসার নাটক করলেও তো তোমার সাথে একান্ত সময় কাটিয়েছি, এই কথাগুলো মনে পড়বে তোমার। তারপর ক্লাসে থেকে মনোযোগ দিলাম। স্যার ক্লাসে এসেই পরীক্ষার তারিখটা বলে দিলেন। তোমরা সবাই শোনো, আগামী 2 সপ্তাহ ধরে তোমাদের পরীক্ষা। সবাই ভালো করে প্রস্তুতি নিবে, কারণ এই পরীক্ষা তোমাদের ফাইনাল পরীক্ষা। পরীক্ষাতেই তোমাদের মধ্যে থেকে সেরা স্টুডেন্টের বাছাই করা হবে। আর সামনের সপ্তাহে কলেজে অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর এতে আমাদের তাহানার বাবাকে প্রধান অতিথি হিসেবে নিয়ে আসছি। তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও। অনুষ্ঠানটা সকাল 10টা থেকে শুরু হবে আর রাত 10টায় শেষ হবে। তারপর স্যার কিছু গুরুত্বপূর্ণ নোট দিয়ে চলে গেলেন। ক্লাস থেকে বের হয়ে রাজের সাথে আড্ডায় বসে আছি, তখনই তানহা আমাদের সামনে আসলো। কি রে রাজ, তোর না একটা বোন আছে, তো এই খ্যাটটার সাথে কি বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছিস নাকি? বাহ, বলতে হবে, ভালো চয়েস আছে তোর। তানহা, তুমি কিন্তু এবার তোমার সীমা অতিক্রম করে ফেলছো। মুখ সামলে কথা বলো কিন্তু। না হলে কি করবি তুই? এবার আমি চুপ করে থাকতে পারলাম না। ওই তানহা, আপনার কি মাথায় তার ছিঁড়ে গেছে নাকি? বেহুদা আমাদের সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসছেন। আপনার কি লজ্জা বলতে কিছুই নাই, নাকি সব লজ্জা পানিতে গুলিয়ে খেয়ে ফেলেছেন? আপনি এখান থেকে জানতো। এ রাজ, চলে আয় তো এখান থেকে, যত সব পাগলে আড্ডাখানা এখানে। তানহা তখন একটা কথা বলবে, কিন্তু তানহাকে সুযোগ না দিয়েই রাজকে নিয়ে চলে আসলাম। তানহা এদিকে আগে গজগজ করতে লাগলো। কি, আমাকে ওই খ্যাটটা পাগল বললো, মাথার তার ছেঁড়া বললো? ওরে, তোকে তো আমি উচিত শিক্ষা দেব। রাজকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তোর ফোনটা বেজে উঠলো। হ্যাঁ বলো, কি খবর? স্যার, আমাদের টিম সবকিছুর খোঁজ নিয়েছে। ড্রাগস স্মাগলার ড্রাগন ওই কলেজ থেকেই ড্রাগস পাচার করবে, আর সেটা করবে সামনের সপ্তাহে। আপনি নিশ্চয় জানেন যে আগামী সপ্তাহে একটা অনুষ্ঠান আছে আপনার কলেজে। ওখান থেকে একটা ট্রাকের সাথে ড্রাগসগুলো নিয়ে যাওয়া হবে। আর ড্রাগন তো কলেজের প্রিন্সিপালের সাথে আগেই হাত করে রেখেছিল, তাই কলেজ থেকে ড্রাগন সমস্ত ড্রাগস নিয়ে বের হবে। আর ড্রাগন তার রূপটা পাল্টে নেবে যাতে ওকে কেউ না চিনতে পারে। ড্রাগনের ছবি আমরা পেয়ে গেছি, আপনাকে মেসেজ করে দিচ্ছি। আপনি ড্রাগনকে ধরতে পারবেন স্যার, এটা আমাদের বিশ্বাস। আর সাথে হাতে নাতে ওই কলেজের প্রিন্সিপালকেও ধরবেন। আমরা সঠিক সময়ে আমাদের টিম নিয়ে কলেজে পৌঁছে যাব। তারপর ফোনটা কেটে দিয়ে ছেলেটার সাথে কথা বলে মনটা খুশিতে নেচে উঠল। আরেকটা মিশন আমাদের জয়ের কাছাকাছি। আমি হলাম ইউজিসি বা বাংলাদেশ আন্ডারগ্রাউন্ড কমান্ডো হেড অব দ্য ডিপার্টমেন্ট। এই ড্রাগনকে অনেকদিন ধরে পুলিশ ধরার চেষ্টা করছে, কিন্তু হয় নাই, তাই আমাকে দায়িত্ব দেওয়া হয়। আগেই খবর ছিল যে এই কলেজে কিছু একটা করবে ড্রাগন, তাই তো এই কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম। আগামী সপ্তাহে পুরো কলেজ আমার পরিচয় জানবে, আর তানহা আমার আসার পরিচয় জেনে নিশ্চয় আবার আমার কাছে আসতে চাইবে। কিন্তু সেটা তো আমি হতে দিব না, কারণ তানহা ভালোবাসা মর্ম বুঝে না। তানহা শুধু বুঝে কার কত টাকা। এখন শুধু অপেক্ষা আগামী সপ্তাহে কলেজের অনুষ্ঠানটার। তারপর রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে কলেজে চলে গেলাম। বেশ ভালো লাগছে, কারণ একজন কমান্ডোর জীবনে একটা মিশনের সফলতা অনেক বড় উপহার বয়ে আনে। আমার জীবনে প্রায় প্রত্যেকবার এসেছে, কিন্তু বিশেষ করে এই মিশনের সফলতা। এসব চিন্তা করতে করতে কলেজে প্রবেশ করলাম। তখনই তাহনা আমার সামনে চলে আসলো। কি রে খ্যাত, তোর তো দেখছি লজ্জা বলতে কিছুই নাই। তোকে এত অপমান করি, তারপরে তুই বেহায়ের মতো কলেজে আসিস? নির্লজ্জ না হলে কি কেউ এমন করে নাকি? আচ্ছা তানহা, আপনি কি চান বলুন তো? আপনিও তো আরেকটা বেহায়া। দেখছেন যে আমি আপনার সাথে কথা বলতে চাইছি না, তারপর সেই নির্লজ্জের মতো বারবার গায়ে পড়ে কথা বলতে আসছেন। আর হ্যাঁ, আমার সাথে আপনি কথা বলেন কি জন্য? আমার স্ট্যাটাস আর আপনার স্ট্যাটাস তো এক না। আপনি কত বড় ঘরের সন্তান, আর আমি একজন ক্ষেত গাইয়া। অবশ্য ক্ষেত আমাকে কেউ বলে না, আপনি আমাকে ক্ষেত বলেন। আপনার রুচিবোধ আছে বলতে হবে। আর হ্যাঁ, একটা ভালো খবর আছে আপনার জন্য। আমি পরের সপ্তাহে এই কলেজ থেকে চলে যাচ্ছি। এই অনুষ্ঠানটার পরে আর আপনাকে এই ক্ষেতটার মুখ দেখতে হবে না। আরে, এটা তো আমার জন্য খুশির খবর, কারণ তোর মতো খ্যাত আমাদের কলেজে দরকার নাই। কেন যে তোকে এই কলেজে অ্যাডমিশন দিল সেটাই আমি বুঝলাম না। তুই তো আমাদের কলেজের মান সম্মান ডুবিয়ে ছাড়বি রে। দিন দিন তোর মতো খ্যাতগুলো এসে আমাদের কলেজটা ডুবিয়ে দিচ্ছে। তার কথাগুলো শুনে মুচকি হাসলাম। মেয়েটা আসলে পাগল। মেয়েটা অনেক অহংকারী বটে, তবে মনটা অনেক ভালো। কাউকে একবার ভালোবেসে ফেললে সে মানুষটার জন্য সবকিছু করতে পারে। তারপর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলাম। তখন রাজ কলেজে আসলো।
ওর সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। আচ্ছা রাজ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তুই আবার হঠাৎ করে কি সিদ্ধান্ত নিলি ভাই? শোন রাজ, আমাকে তো তানহা দেখতে পারে না, আর সামনে পরীক্ষা, তাই একটু প্রস্তুতি নিতে হবে। আর আমি কলেজে আসলে তানহা প্রতিদিন আমাকে অপমান করবে, তাই আমি আগামী 1 সপ্তাহ কলেজে আসবো না, একেবারে অনুষ্ঠানের দিন আসবো, তারপরেও মাঝে একদিন আসতে পারি। তুই যা ভালো মনে করিস মাহফুজ, তোর সিদ্ধান্ত তোর, এটা তো আমাদের বলার কিছু নেই। আমি জানি তানহা তোকে অনেক অপমান করেছে, আমার সামনেই তো তোকে অপমান করে, তখন তো মনে হয় তারপর দিয়ে ওর দাঁত সব কটা ফলাই দিই। আরে ভাই, টাকা আছে বলে কি এরকম গরম দিতে হবে? আরে বাদ দে তো ওই তানহার কথা, আমার মাথা খারাপ ছিল, তানহা মায়া জালে ফেসে গিয়েছিলাম, আমি বুঝতে পারি নাই যে তানহা আমার সাথে প্রতারণা করছে। যাই হোক, তাহলে আগামী সপ্তাহে দেখা হচ্ছে। আর এর মাঝে যদি কলেজে আসি তাহলে তোকে জানিয়ে দিব। এখন চল ক্যান্টিন থেকে কিছু খেয়ে বাসায় চলে যাই, তারপর দুজন মিলে ক্যান্টিন থেকে খেয়ে নেই। আমি রাজকে বিদায় দিয়ে বাসা চলে আসলাম, তারপর ফ্রেশ হয়ে ব্যায়াম করতে শুরু করি। একটানা বিকাল পর্যন্ত ব্যায়াম করি। ব্যায়াম করার শেষেই মোবাইলটা বেজে উঠলো, আমি কল রিসিভ করলাম। হ্যাঁ আম্মু, কেমন আছো তোমরা? হ্যাঁ রে বাবা, আমরা সবাই অনেক ভালো আছি। তো তুই সারাদিন তো বিজি থাকিস, তাই ফোন দিই না। বেশ কয়েকদিন পর আজকে তোর কথা খুব মনে পড়ছিল, তাই ফোন দিলাম। আরে আম্মু, খুব ভালো করছো ফোন দিয়ে, নাহলে আমি তোমাকে ফোন দিতাম। তুমি কোনো চিন্তা করো না, আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে, আমি আগামী সপ্তাহে বাসা চলে আসতে পারবো। আমার এই বিষয়টা শেষের দিকে। হ্যাঁ, সেটা আমরাও জানি, ওই জন্যই তো তোকে বিরক্ত করি না। তোর বোন তো মুখ ফুলিয়ে বসে থাকে, তুই আসলে বলে তোকে খুব মারবে, কারণ এতদিন তো ওকে ছাড়া কোথাও যাস নাই, তাই রেগে বসে আছে। এরে পেতেটা সত্যি রাগ করে আছে তাহলে? আম্মু, আমি ওর সাথে কথা বলবো না, তুমি ওকে বলে দিও আমি আগামী সপ্তাহে বাসা চলে যাব। এখন রাখি, একেবারে বাসা যে কথা বলবো। তারপর ফোনটা রেখে দিলাম। এভাবে দিনটা ভালোই কেটে গেল। তানহা পরের দিন সকালে কলেজে গিয়ে দেখে আমি আসি নাই, রাজ শুধু একা বসে আছে। কি রে, মাহফুজটা তো দেরি করে না কলেজে আসতে, তাহলে আজকে ওর হলোটা কি? তানহা রাজের কাছে গিয়ে দাঁড়ায়। কি রে রাজ, তোর ছোট লোক বন্ধুটা আজকে আসে নাই? রাজ তানহা কথা শুনে সামনের দিকে তাকায়। তানহাকে দেখে অস্বস্তি লাগে তার, কারণ তানহাকে রাজ দেখতে পারে না। আচ্ছা তানহা, তোমার কি আর কোনো কাজ নেই বলো তো? এই শুধু মাহফুজের পিছনে পড়ে আছো, আর তুমি তো ওকে ছোট লোক বলো, তো আজকে আবার ওর খোঁজ করছো কেন? সূর্য আজকে আবার কোন দিকে উঠলো? হ্যাঁ না, সূর্য তো পূর্ব দিকে উঠছে, তাহলে কেসটা কি? দেখ রাজ, আমি কিন্তু তোর এসব আজাইরা প্যাচাল শোনার জন্য আসি নাই, তোর কাছে শুধু জানতে চেয়েছি যে মাহফুজ আসে নাই কেন। আরে মাহফুজ আসে নাই কেন সেটা বলতে তো তোমার কাছে আমরা বাধ্য নই। যাও গিয়ে ওর কাছে শুনে আসো যে আজকে কেন কলেজে আসে নাই। তোমার উপরে কিন্তু আমার সন্দেহ হচ্ছে, তুমি কি আবার মাহফুজকে সত্যি ভালোবেসে ফেলে নাকি? কিন্তু সেটাতে আর লাভ নেই, কারণ মাহফুজ তোমাকে আর গ্রহণ করবে না। ওই ছোট লোক, রাখ তোর মাহফুজ। দুই ছোট লোক এক হয়ে আবার ফালতু কথা বলছে। আরে ওই খ্যাতটাকে আমি কেন, কোনো মেয়েই ভালোবাসবে না, আসছে আবার ভালোবাসার কাহিনী শোনাতে। আরে ওকে তো প্রত্যেক দিন ধোলাই করি, তো আজকে দেখলাম না তাই জিজ্ঞেস করতে আসলাম। তুই থাক এখানে, ছোট লোক কোথাকার। বলে তানহা সেখান থেকে চলে গেল। রাজ তানহার কাহিনী দেখে হেসে দিল। আসলে মাথায় তার সব কটা ছেঁড়া আছে। হ্যাঁ, তবে মনটা অনেক ভালো, বিপরীত দেমাগটা একটু বেশি। রাজের সাথে কথা বলে মুডটাই খারাপ হয়ে গেল। বলে কিনা আমি ছোট লোকটাকে ভালোবেসে ফেলেছি, আরে ওটাকে কোনো মেয়ে পাত্তা দিবে না। তারপর ওর বান্ধবীর সাথে বসে আড্ডা দিতে থাকে। এভাবে কেটে যায় দিনটা। পরদিন তারা কলেজে আসে, বাট আজকেও আমাকে দেখতে পায় না। তারা মনে একটু খারাপ লাগায় কাজ করছে। কি রে, খ্যাতটা কোথায় উধাও হয়ে গেল? কোনো সমস্যা হয়নি তো আবার? ধুর, আমি আবার ওকে নিয়ে ভাবছি কি জন্য, আমার মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। ওই ছোট লোকটাকে নিয়ে এত ভাবছি কেন আমি? ওকে তো আমি ভালোবাসি না, তবু কেন বারবার ওর কথা মনে পড়ে যাচ্ছে? আবার কলেজের চারপাশ একবার ঘুরিয়ে দেখে নেয়। না, কোথাও তো মাহফুজ না। তারা এমনভাবে চারিদিকে তাকাচ্ছে, তখন লিজা এসে হাজির। কি রে তানা, কাকে তো খুঁজছিস আর এত কি ভাবছিস? কখনো তো তোকে এমনভাবে দেখি নাই। তানহা লিজার কথায় আটকে যায়। কই না তো, আমি কাউকে খুঁজছি না। আজ এত কি নিয়ে ভাববো আমি? আমার কি কিছুর চিন্তা আছে নাকি যে সেটা নিয়ে ভাববো আমি? কিছু একটা নিয়ে তো ভাবছিস, সেটা আমি শিওর, তবে আমি কিছুটা আভাস পাচ্ছি। এই 2 দিন দেখছি মাহফুজ কলেজে আসে নাই, আর তুইও এই 2 দিন কি নিয়ে যেন চিন্তায় আছিস। শোন তানহা, তুই যতই মাহফুজকে অপমান করিস না কেন,
যতই ভালোবাসা নাটক করিস না কেন, বাট ওর সাথে কাটানো একান্ত সময়গুলো তোর এখন মনে পড়ছে। মাহফুজকে এখন তুই অনেক মিস করছিস, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তাই বলি কি, মাহফুজকে আপন করে নে, দেখবি সুখী হবি। এই লিজা, তোর মাথা কি আসলেই খারাপ হয়ে গেছে নাকি? আরে লিজা, আমি ওই খ্যাটটাকে কখনোই ভালোবাসি না, আর বাসবো না। তুই কি মনে করেছিস ওই একান্ত সময়গুলো আমার মনে পড়ছে? আরে কখনোই না। আর আমি ওই ছেলেটাকে দুই চোখেই দেখতে পারি না। সেটা দেখা যাবে সময় হলে। আমি শিওর যে তুই একদিন তোর এই ফুলটা বুঝতে পারবি আর মাহফুজ আপন করতে চাইবি, কিন্তু তখন আর সেটা হবে না। ঠিক আছে, এখন এই বিষয়ে বাদ দিই, চল ক্লাসে যাই। তারপর দুজন মিলে ক্লাসের দিকে রওনা দেয়। এদিকে আমি সমস্ত রকম প্রিপারেশন নেই মিশনটার জন্য। এই দুদিন বেশ ভালোভাবে কেটেছে, বাকি দিনগুলো ভালোভাবে কাটতে থাকে। আর 2টা দিন কেটে যায়, কিন্তু অপরদিকে তানহা মনে কেমন জানি খারাপ লাগে কাজ করতেছে। কিছু যেন একটা হারিয়ে ফেলেছে সে, সবসময় কিছু একটা নিয়ে ভাবতে থাকে, কিন্তু সে বুঝতে পারছে না যে কি হারিয়েছে তার। 5 দিন পর আমি কলেজে যাই, তারপর আর সাথে আড্ডা দিতে থাকি। তানহা কলেজে এসে দেখতে পায় আমি এসেছি। মনে অজান্তে মুখ দিয়ে আনন্দে হাসি বেরিয়ে যায় তার। তানহা বুঝতে পারে না যে আমাকে দেখে তার কেন ভালো লাগে কাজ করছে। তানহা সেখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে থেকে চলে যায়। আমি আর রাজ হেসে হেসে গল্প করতে থাকি। জানিস মাহফুজ, তানহা সেদিন তোর কথা জিজ্ঞেস করছিল, কিন্তু বুঝলাম না হঠাৎ করে তোর কথা জিজ্ঞেস করছিল কেন। এই ভাই, এসব বাদ দে, তুই এখন আড্ডা দে। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে কলেজ থেকে চলে গেলাম। দেখতে দেখতে অনুষ্ঠানের দিনটা চলে আসলো। আমি পুরো রেডি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে ঢুকে দেখি অনেক বড় আয়োজন করা হয়েছে। কলেজের সামনে একটা মঞ্চ বসানো হয়েছে আর সবার জন্য চেয়ার দেওয়া হয়েছে। আমি রাজকে নিয়ে শেষে চেয়ারে বসে গেলাম। রাজ একটু অবাক হলো, কারণ সবাই সামনে বসতে চায় আর আমি ইচ্ছা করে পিছনের দিকে বসলাম। আমি রাজকে ইশারা দিয়ে বললাম যে পরে বুঝিয়ে বলবো। ঠিক 10টার সময় অনুষ্ঠান শুরু হলো। প্রধান অতিথি হিসেবে তানহা বাবা আসলো, সাথে তানহা ওর বাবার সাথে আসলো, কিন্তু প্রিন্সিপালকে কোথাও দেখতে পাচ্ছে না। হারামি মনে হয় ড্রাগস ডিল করতে ব্যস্ত। একটু ওয়েট করো মশাই, আজকে তোমার সব প্ল্যান শেষ। পাশে তাকিয়ে দেখি আমার পুরো টিম ছদ্মবেশে আসছে। আমি তাদের একটু ইশারা দিয়ে অবস্থান জানিয়ে দিলাম। একটু পরে প্রিন্সিপাল এসে বক্তৃতা দেওয়া শুরু করলো। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু ঠিক 12টার সময় কলেজে 10টা ট্রাক প্রবেশ করলো, সবগুলোতে অনুষ্ঠানের খাবার বোঝাই করা। আমার তো তখন সন্দেহ হলো খাবার আনতে আবার ট্রাক লাগে কিনা, নিশ্চয়ই এখানে গন্ডগোলটা আছে। ট্রাকগুলো সমস্ত খাবার নামিয়ে দিয়ে ভিতরের দিকে গেল। প্রায় আধ ঘন্টা পর আবার ফিরে আসলো। তখন খটকাটা লাগলো, কারণ ট্রাক তো চলে যাওয়ার কথা। ভিতরে গিয়ে তখন কি করলো, তখন দেখি একটা লোক প্রিন্সিপালের হাতে হাত মিলে মঞ্চ থেকে নেমে ট্রাকে উঠে গেল। প্রথম দেখাতে চিনে ফেললাম, আরে এটা তো ড্রাগন, ছদ্মবেশ নিয়ে আসছে। তখন চেয়ার থেকে উঠে গেলাম আর জোরে চিৎকার দিয়ে বললাম, ইউজিসি টিম, এখন আমাদের সময় দেশের সবচেয়ে বড় ড্রাগ ডিলারকে ধরার। সো কলেজের 4-5টা সবাই ঘিরে ফেলো, যাতে ড্রাগন পালাতে না পারে। বলার সাথে সাথে সবাই কমান্ডার পোশাক বের করে ফেললো। আমিও আমার খ্যাতমার্কা পোশাক খুলে ফেলাম। পিছু থেকে একজন এসে আমার গায়ে নীল কালার পোশাক পরিয়ে দিল, সাথে সেফটি জ্যাকেট। আমি কমান্ডার শুনে পুরো কলেজ হা হয়ে তাকিয়ে আছে, কেউ কিছু বুঝতে পারছে না। রাজু আমাদেরকে হা হয়ে তাকিয়ে আছে, আর কমান্ডো টিম পুরো কলেজকে ঘিরে ফেলেছে। আমি মঞ্চে গিয়ে মাউথপিসটা হাতে নিলাম। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনাদের কলেজে একটা গোপনীয় মিশনে এসেছিলাম। আমার পুরো নাম মাহফুজ মাহমুদ। আমি একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো হেড অব দ্য ডিপার্টমেন্ট। আমার কাছে খবর ছিল যে এখানে এই কলেজ থেকে ড্রাগ পাচার করা হবে। বাংলাদেশের সব থেকে বড় ড্রাগ ডিলার হলো ড্রাগন, আর এই কাজটার সাথে যুক্ত আছে এই কলেজের প্রিন্সিপাল সাহেব। তিনি ড্রাগ ডিলারের সাথে জড়িত, একজন শিক্ষক হয়ে দেশ বিরোধী কাজ করেছে তিনি, তাই তাকে অ্যারেস্ট করা হলো। আর এই ট্রাকের মধ্যে ড্রাগন বসে আছে। সো আমাদের মিশন আজকে এখানে কমপ্লিট। এটা আমার জীবনের সব থেকে বড় সৌভাগ্য যে দেশ বিরোধী কোনো শয়তানকে ধরতে পেরেছি। আমার কথা সবাই হা হয়ে তাকিয়ে আছে, পুরো কলেজ যেন নিস্তব্ধ হয়ে গেছে। কমান্ডো টিম, অ্যারেস্ট আওয়ার প্রিন্সিপাল। আমি অর্ডার দেওয়ার সাথে সাথে কয়েকজন মিলে প্রিন্সিপালকে অ্যারেস্ট করে নেয়। এইসব দেখে ড্রাগন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমি দৌড়ে গিয়ে ড্রাগনকে ধরে ফেলি। ড্রাগনকে ধরে মারতে থাকলাম। কিরে ড্রাগনের বাচ্চা, তুই ড্রাগ পাচার করবি না? আরে একমাত্র তোদের জন্য আমাদের দেশটা শত্রুদের নাগালে চলে যাচ্ছে। তুই তো ড্রাগ নয়, আমাদের দেশটাকে বিক্রি করে দেওয়ার জন্য প্ল্যান করেছিলি রে। কিন্তু আমাদের মতো দেশপ্রেমিকরা এখনো বেঁচে আছে, তা থাকতে তোদের মতো কুলাঙ্গাররা কিছু করতে পারবে না। তারপর আমাদের টিমের হাতে ড্রাগনকে ধরিয়ে দিলাম। এতক্ষণে মনে পড়লো কলেজের অনুষ্ঠানের কথা। সবাই তো আগ্রহ নিয়ে বসে আছে অনুষ্ঠানটার জন্য। এখন আমাকে সেই আনন্দটা আর ফিরিয়ে দিতে হবে। দৌড়ে গিয়ে মঞ্চে উঠলাম মাউথপিসটা হাতে নিয়ে। প্রিয় অতিথিরা, আমি আসলে দুঃখিত, কারণ আপনাদের এই অনুষ্ঠানটা আমার জন্য বিগড়ে গেল। কিন্তু কি করবো বলুন, দেশে এরকম শত্রুকে তো আর ছেড়ে দিতে পারি না, এটাই আমার দায়িত্ব।
কথাটা শেষ করতেই পুরো কলেজ হাততালি শব্দে মুখরিত হয়ে গেল। তারপর আস্তে আস্তে অনুষ্ঠানটা শুরু হলো। সবাই তো খুব খুশি। তানহার বাবা আমাকে ডেকে নিয়ে নিজের কাছে বসালেন। এদিকে তানহা তো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি থেকে কি হয়ে গেল কিছুতে মাথায় ঢুকছে না তার। আমাকে কেন যেন খুব মিস করছে এখন। কয়েকদিন যাবৎ আমি কলেজে আসছিলাম না, তাই তো তানহার মনে এমন হচ্ছিল কি জন্য হারিয়ে ফেলেছে। তানহা আমাকে যত ঘৃণা করতো না কেন, এ কয়দিনে নিজে অজান্তে ভালোবেসে ফেলেছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর তানহার বাবার কাছে চলে যায়। অনুষ্ঠান শেষ হলে স্টেজ থেকে নেমে আসলাম। রাজ আমার কাছে দৌড়ে চলে আসলো। স্যার, আপনি এখানে একটা মিশনে এসেছেন আর আমি আপনার সাথে ঘৃণা এরকম ব্যবহার করেছি? এ রাজ, তো মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আমি যত কোনো অফিসার হই না কেন আমাকে তুই করেই বলবি। হ্যাঁ, এটা ঠিক আছে যে আমি তোর থেকে বড়, কিন্তু সেটা কখনো মেটার করে না। আমরা এখন খুব ভালো বন্ধু হয়ে গেছি, সো আমার নাম ধরে রাখবি। ওকে ওকে, ঠিক আছে বস। তো বস, আপনি সিক্রেট কথাটা আমাকে বলতে পারতেন তো। শুধু শুধু এতদিন ধরে ওয়েট করালি কেন? আমি তোকে সাহায্য করতে পারতাম। আর সেই প্রথম থেকে নিজের পরিচয়টা গোপন করে রেখেছিস। আর রাজ, এটা আমাদের কমান্ডোদের নিয়ম। আমি হলাম একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো। নিয়ে পরিচয় সম্পূর্ণ গোপন রেখে মিশনে নামতে হয়। আর মিশনটা শেষ না করা পর্যন্ত আড়ালে থাকি। এখানে এসে তুই তো আমার সাথে প্রথম বন্ধুত্বে হাত বাড়িয়েছিলি, জানিস। তখন আমি খুব খুশি হয়েছিলাম, কার কোনো খ্যাত মানুষের বন্ধু হয় না। আমি পরীক্ষা আগের দিন পর্যন্ত এখানে থাকবো, তারপর চলে যাব। ততদিন তোর সাথে পুরো এলাকাটা ঘুরে বেড়াবো। আচ্ছা, এখন চল বাড়িতে পৌঁছে দিয়ে আসি তোকে। তারপর আমি আর রাজ মিলে বেরিয়ে পড়ি। তানা নিজের বাবার সাথে বাড়িতে চলে যায়। তারপর রুমে গিয়ে বিছানায় বসে পড়ে। কিছুই তো মাথায় ঢুকছে না। মাহফুজকে খ্যাত ছোট লোক বলে এত অপমান করলাম। ওকে কি না কি ভেবেছিল, আর কি করে হলো ওর পরিচয়? তানা কিছু বুঝতে পারছে না, তাই বাবার কাছে চলে যায়। গিয়ে দেখে তার বাবা রুমে বসে আছে। আচ্ছা বাবা, তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ মা, কি জানতে চাস বল। বাবা, মাহফুজ তো একটা খ্যাত আর ছোট লোক। ওকে তো আমি পছন্দ করতাম না, সব সময় ওকে অপমান করতাম। কিন্তু আজকে তো কিছুই বুঝতে পারলাম না। আর সেদিন ওই ছোট লোকটার জন্য আমাকে থাপ্পড় পর্যন্ত মারলে। এই তানহা, তুই কাকে খ্যাত বলছিস? তুই কি শুনতে পাস নাই যে মাহফুজ কি বলল তখন? আরে মাহফুজ হলো একজন আন্ডার কভার কমান্ডো। এখানে এই মিশনে এসেছিল। আমার কাছে আগে একটা ফোন এসেছিল যে এখানে মাহফুজ আসবে, ওর সমস্ত দায়িত্ব যেন আমি নিই। কিন্তু দুর্ভাগ্যবশত ওকে আমি চিনতে পারলাম না। পরে যখন তোর কথা মতো কলেজে ওকে অ্যারেস্ট করতে গেলাম, তখন আমার ফোনে একটা ফোন এসেছিল। আর ফোনের ওপাশে কে ছিল জানিস? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর কমান্ডোর প্রধান, যে কিনা এই মিশনটা নিয়ে কাজ করছিল। আমাকে বলল যদি এমপির দায়িত্বটা হারাতে না চাও তাহলে এই ছেলেটাকে ছেড়ে দেওয়া হোক। আর আমার কাছে মাহফুজের পরিচয় বলে দিল। তখনই আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর তোর উপর খুব রাগ হয়েছিল, তাই তোরে চড় মারলাম। বাবা, তুমি কি বলছো এসব? বাবার কথা শুনে তানার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। কপালে ঘাম জমতে শুরু করে। বাবার এক একটা কথা শুনে বড় বড় ধাক্কা খেতে থাকে। কিন্তু বাবা, আমি যে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। সেদিন তো কলেজে মাহফুজ কোনো দোষ করেছিল না, আমি ওকে বিরক্ত করেছিলাম। তারপর তোমাকে মিথ্যা বলে পুলিশ আনি। কিন্তু তুমি যখন ওর জন্য আমাকে স্বর মারলে তখন আমার খুব রাগ হয়ে গিয়েছিল। আমি অহংকারে ফেটে পড়েছিলাম আর প্রতিজ্ঞা করেছিলাম যে ওকে শাস্তি দেব। তাই পরে ওর সাথে প্রেমের নাটক করা শুরু করি আর ওকে আমার মোহে আবদ্ধ করে ওর জীবন থেকে সরে যাই। আমি অনেকগুলো ভুল করেছি আর অন্যায় করেছি। আগে ওকে দেখতে পারতাম না, কিন্তু এখন নিজের অজান্তে ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু মাহফুজকে এখন আমাকে মেনে নেবে, কারণ ওর মনটা তো আমি ভেঙে দিয়েছি। সেটা আমি জানি না রে তানহা, তবে একটা বিষয় জানি, মাহফুজ খুব ভালো ছেলে। সবার সাথে খুব ভালো করে মিশতে জানে, সবাইকে খুব ভালো সম্মান দেয়। এই যুগে এরকম ছেলে আরেকটা মেলে না সহজে। আর তুই ওর কথা মনটাই ভেঙে দিয়েছিলি। কারো মন ভাঙলে সহজে সেটা জোড়া লাগানো যায় না। হ্যাঁ, যদি পারিস তাহলে পায়ে ধরে ক্ষমা চাইবি। এইখানে আমার কিছু বলার নাই। বাবা, আমি জানি যে মাহফুজ আমাকে মেনে নিবে না, কারণ এখন মাহফুজ আমাকে অবহেলা করে চলে। আমি ওকে সারা এখন ভাসতে পারবো না বলে রুমে চলে যায়। বিছানায় শুয়ে কাঁদতে থাকে। এইটা আমি কি করলাম? মাহফুজ এত বড় একজন মানুষ হয়েও কখনো নিজের অহংকার দেখালো না। ইচ্ছে করলেই তো আমার থেকে প্রতিশোধ নিতে পারতো, কিন্তু সেটা মাহফুজ করে নাই। বরং মাথা নিচু করে আমার সব রকম অপমান সহ্য করে গেছে।
এখন আমি মাহফুজকে ছাড়া তো বাঁচতে পারবো না। মনের অজান্তে ওকে ভালোবেসে ফেলেছি, এখন ওকে ছাড়া শূন্যতা বিরাজ করছে। বলে কাঁদতে থাকে। একসময় ঘুমিয়ে যায়। এদিকে আমি বাসায় গিয়ে ল্যাপটপ অন করে তারপর নেট থেকে আম্মুকে কল করলাম। এই আম্মু, কেমন আছো তোমরা? সত্যি তোমাদের সাথে অনেকদিন পর কথা হচ্ছে। আরে আমরা তো অনেক ভালো আছি। তো তোর মিশনের কি অবস্থা? আম্মু, এটা তো অনেক বড় খুশির একটা ব্যাপার, কারণ আজকে আমার মিশনটা কমপ্লিট হয়েছে। কিন্তু আমি ভাবতে পারছি না যে কলেজের প্রিন্সিপাল ড্রাগ স্মাগলিং এর মতো যখন অপরাধ করেছে, শিক্ষকরা যদি এমন করতে পারে তাহলে দেশের অবকাঠামো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। কি বলিস? একজন কলেজের টিচার হয়ে এই অন্যায় কাজ করেছে? ওকে তো ফাঁসির দড়িতে ঝোলানো উচিত। আরে আম্মু, ড্রাগনকে অ্যারেস্ট করে ফেলেছি, যে কিনা সমস্ত নাটের গুরু। সমস্ত ড্রাগ তো ওর হাত দিয়ে পাচার হয়, আমি ওকে ধরে ফেলেছি। আর হ্যাঁ, বাসায় আমি আগামী সপ্তাহে চলে আসছি, কোনো টেনশন করো না। এখন ফোনটা রাখি, পরে কথা বলবো। তারপর ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে কলেজে চলে গেলাম, কিন্তু আজকে কোনো ক্লাস করার জন্য না, আজকে সবার সাথে পরিচিত হওয়ার জন্য। কলেজ গিয়ে দেখি রাজ আমার আগে এসে বসে আছে। ওকে দেখে খুব খুশি হলাম। তারপর ওর পাশে গিয়ে আড্ডা দিতে লাগলাম। কলেজের ছেলেমেয়েরা এসে আমার সাথে পরিচিত হয়ে গেল, সবার সাথে হাত মিলালাম। এখন একটা বিষয় মনে হলো, যখন নিজের পরিচয়টাই দেই নাই তখন কেউ কথা বলতে আসে নাই, কিন্তু এখন আমার পরিচয়টা জেনে সবাই কাছে আসলো আর সম্মান জানাচ্ছে। কি আজব দুনিয়ারে। রাজ আর আমি বসে গল্প করতে লাগলাম আর হাসাহাসি করতে থাকলাম। এদিকে তানহা কলেজে এসেই দেখলো যে আমি বসে আছি। তানহা মুচকি এসে দিল, আমার কাছে এসে বসে পড়লো। কেমন আছো তুমি মাহফুজ? তানহার এরকম আচরণ দেখে অবাক হয়ে গেলাম। কি হলো তানহা, তুমি এরকম গায়ের সাথে মিশে বসলে কেন? আরে তুমি তো আমার বয়ফ্রেন্ড, দুজন দুজনকে খুব ভালোবাসি তো, তুমি এমন করছো কেন? তুমিও তো আমাকে অনেক ভালোবাসো। এই, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? কই থেকে এসে গায়ের সাথে মিশে বসেছ, আবার অধিকার খাটাচ্ছ? তোমার জন্য আমার মনে কোনো জায়গা নেই। তুমি আমার আগে থেকেই মন ভেঙে দিয়ে বসে আছো। মাহফুজ, আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও তোমাকে দেখতে পারতাম না। এইসব করেছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু এখন তোমাকে ছাড়া কোনো কিছু চিন্তা করতেই পারছি না। প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দাও। সেটা সম্ভব নয়, তোমার উপর থেকে সমস্ত বিশ্বাস উঠে গেছে। তোমাকে এখন আমার একটু বিশ্বাস হয় না। তুমি আমার মনটা কেড়ে নিয়ে কাচের মতো ভেঙে ফেলেছ, এখন আমার থেকে সরে যাও। বলে উঠে দাঁড়ালাম, তখন তানহা আমার পায়ে পড়ে যায়। মাহফুজ, আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমাকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। বলে কাঁদতে থাকে। নিজের পাটা সরিয়ে নিয়ে রাজার সাথে চলে আসলাম, কারণ এসব কাহিনী দেখার জন্য আমার আর সময় নেই। এসব অনেকবার দেখেছি। আমাকে নতুন করে ফাঁদে ফেলানোর চেষ্টা করছে, কিন্তু আমি তো সেই সুযোগ দিব না। রাজকে নিয়ে নদীর তীরে চলে আসলাম। তারপর দুজনে বসে পড়লাম। আচ্ছা রাজ, মানুষকে এই পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না নাকি? আমি যখন সাধারণভাবে ছিলাম তখন আমাকে যেন কেউ পাত্তাই দেয় নাই, কত কিছু বলে অপমান করেছে। আর এখন যেই না আমার পরিচয় জেনে গেছে, তখনই আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে চলে এসেছে। মাহফুজ রে, দুনিয়াটা বড়ই অদ্ভুত। নিজের স্বার্থ ফুরিয়ে গেলে সে ছেড়ে চলে যাবে। তা না হতো সেটা ব্যতিক্রম কিছু করে নাই, তোর সাথে ভালোবাসার নাটক করে চলে গেছে। আচ্ছা এখন চল বাসা চলে যাই। তারপর দুজন মিলে বাসা চলে গেলাম। এভাবে কয়েকটা দিন চলে গেল। থানা আমার কাছে অনেকবার এসেছে, কিন্তু আমি ওকে পাত্তা দিই নাই। তারপর পরীক্ষার দিন চলে আসলো, কলেজে চলে গেলাম, কিন্তু তানহাকে কোথাও দেখতে পেলাম না। কি ব্যাপার, কি হয়েছে? তানহা তো কখনো দেরি করে কলেজে আসে না। একটু পরে কলেজে একটা কালো রঙের গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে একটা মেয়ে নামলো। প্রথমে তো চিনতে পারলাম না, তবে একটু পরে চোখ তো চরক গাছ। আরে এটা তো তানহা। নিজের শরীরে একই অবস্থা করেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, শরীরটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। তানহা আমার দিকে একবার তাকালো, চোখের চাহনিতে অসহায় ছাপ, কিন্তু আমি ওর চোখে চোখ রাখতে পারলাম না, মাথা নিচু করে ফেললাম। তারপর তানহা পরীক্ষা হলে প্রবেশ করলো। তারপর আজকে পরীক্ষার হলে চলে যেতে বললাম। পরীক্ষা হয়ে গেলে রেজাল্টের পর চলে যাব বাড়িতে। এই কয়েকদিন এখানে রাজের সাথে কাটাবো। শিক্ষকরা আমাকে নিয়ে গেস্ট রুমে বসালেন, তারপর সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন করলো। আমি শুধু অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কারণ আমার মোটেও খিদে নেই। এসব আমি এখন খেতে পারবো নাকি? আরে স্যার, আপনারা কি করছেন এগুলো? আমি তো এখন কিছু খেতে পারবো না, পেট একদম ভর্তি হয়ে আছে। আরে আপনি কি বলছেন? আমরা তো সামান্য কিছু আয়োজন করেছি, বেশি কিছু তো করতে পারি নাই। প্লিজ আপনারা আমাকে নিজের ছেলের মতো ভাববেন। আমি আপনাদের চেয়ে অনেক ছোট। আমি অফিসার হতে পারি, কিন্তু আপনাদের থেকে সম্মানিত না। আমি এখন এতগুলো খাবার কেমনে খাবো তাই বলেন?
কিন্তু কোনো কিছু বলেই শিক্ষকদের থামানো গেল না, জোর করে আমাকে খাইয়ে দিতে লাগলো। তারপর আমার সাথে বসে গল্প করতে লাগলো। পরীক্ষা শেষ হয়ে গেলে রাজের সাথে ক্যাম্পাসে এসে দাঁড়ালাম। তখন তারা পরীক্ষা শেষ করে বাইরে বের হয়ে আসলো। চেহারা অনেক খারাপ হয়ে গেছে, নিজের শরীরের প্রতি মনে হয় যত্ন নেয় না। হঠাৎ দেখি আমার দিকেই আসছে, আমার সামনে এসে দাঁড়ালো। মাহফুজ, আমি তোমাকে একটা কথা বলতে চাই, প্লিজ না করো না। হ্যাঁ, কি বলবেন তাড়াতাড়ি বলুন। তবে হ্যাঁ, ওইসব প্রেমের নাটক আর আমার কাছে করতে আসবেন না। আর মিশনটা শেষ করার আগেই আপনার মিথ্যা প্রেমের মোহনাতে বেসে গিয়েছিলাম, কিন্তু আপনি সেই ভুলটা নিজ থেকে ভেঙে দিয়েছেন। আমি তো আপনাকে খুব ভালোবেসেছিলাম, আপনাকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারতাম না। তবে কেন আমার সেই সরল মনটা নিয়ে খেলা করলেন আপনি? আর নিজের চেহারার এটা কি হাল করেছেন? যত্ন নেওয়া কি একদম ভুলে গেছেন নাকি? আপনি তো এই কলেজের টপ সুন্দরী, তো হঠাৎ করে আপনার হলোটা কি? তা না আমার কথা শুনে শুকনো মুখে একটা ম্লান হাসি দেয়, যেখানে কষ্টের ছাপ রয়েছে। আচ্ছা মাহফুজ, তুমিই বলো, আমি যার জন্য নিজেকে সাজিয়ে রাখবো, যার জন্য নিজের শরীরের যত্ন নেব, সেই যদি আমার কাছে না থাকে তাহলে কার জন্য এসব করব? হ্যাঁ, এটা ঠিক বলেছো যে আমি সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম, কিন্তু এখন তো তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য ব্যস্ত থাকি, তাই আর নিজের শরীরের যত্ন নেওয়া হয় না। কিন্তু আমার ভালোবাসার মানুষটার সামনে দাঁড়িয়ে আছে, আপন হতে পারছি না। লিজা ঠিকই বলেছিল, যেদিন ভালোবাসার মানুষটার মর্ম বুঝবো সেদিন, তখন সে হারিয়ে গেলে আর ধরতে পারবো না। আর এখন আমার সাথে ঠিক এটাই হয়েছে। আমি তো এখন নিজেকে ফিল করতে পারি না, মনে হয় দুনিয়া থেকে অল্প দিনেই হারিয়ে যাব। আর এখন শেষ একটা কথাই বলে যাচ্ছি, আমি তোমাকে খুব ভালোবাসি, আর তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমার মনে আঘাত করেছি, তাই মেনে নিচ্ছ না। যেদিন আমি হারিয়ে যাব সেদিন নিশ্চয়ই তুমি আমার জন্য কাঁদবে। এটাই আমার শেষ কথা, আশা করি তোমাকে আর ডিস্টার্ব করব না, ভালো থেকো বলে একটা ম্লান হাসি দিয়ে চলে গেল। তার কথা শুনে এক পা নড়তে পারলাম না, কারণ ওর শেষ কথাটা কানের মধ্যে এখনো বাজতে লাগলো। সত্যি তো আমি তানাকে এখনো ভালোবাসি, কিন্তু কিছু একটা আমাকে ওর থেকে দূরে রেখেছে। মনে হয় আমার মনটা এখন ওর উপর রাগ করে আছে। তবে সত্যি বলতে তার অনেক চেঞ্জ হয়ে গেছে। যাক, সেটা পরে দেখা যাবে। এখন বাসায় গিয়ে বিশ্রাম নেওয়া যাক। রাজকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজে বাসায় চলে গেলাম। এভাবে কয়েকটা দিন চলে গেল। পরীক্ষা শেষ হয়ে গেছে, এর মধ্যে কলেজের নতুন প্রিন্সিপাল নিয়োগ হয়েছে, আর অল্প কয়েকদিন পর রেজাল্ট হবে। আমাকে বিশেষ অতিথি হিসেবে ইনভাইট করা হয়েছে। পরিবারের সাথেও অনেকদিন হলো দেখা হয় না, তাই ওদেরকে বলেছি এখানে চলে আসতে। সব মিলিয়ে অনেক খুশি লাগছে। বিকেলবেলা রাজকে ফোন দিয়ে একটা পার্কে আসতে বললাম। তারপর নিজে তৈরি হয়ে গেলাম পার্কে গিয়ে দেখি রাজও আসছে। রাজকে দেখে তো আমি নিজে ফিদা হয়ে গেলাম। আজকে ওকে খুব সুন্দর লাগছে। কিরে রাজ, তোকে তো পুরো হিরো লাগছে রে। এই হয়েছে, আর ফার্ম দিতে হবে না। তুই কি কম সুন্দর নাকি? চল এখন কি এক জায়গায় বসি। আচ্ছা মাহফুজ, আমার কিন্তু তানহাকে দেখে অনেক খারাপ লাগছে। তানহা কিন্তু সত্যি অনেক পরিবর্তন হয়ে গেছে, সত্যি তোকে ভালোবেসে ফেলেছে। আর ওর শরীরের অবস্থা দেখেছিস? হ্যাঁ, তানহাকে এখনো আমি অনেক ভালোবাসি, তবে কি জন্য যেন ওকে আমি আপন করে দিতে পারছি না। ওকে দেখে আমারও অনেক খারাপ লাগছে, তবে ভাবছি আপন করে নিব। বলছিস তো যে ওকে আপন করে নিবি, তবে দেখিস যেন দেরি না হয়ে যায়। ওর যা অবস্থা দেখলাম সেটাতে দুনিয়া থেকে মনে হচ্ছে হারিয়ে যাবে। তুই ওকে খুব তাড়াতাড়ি আপন করে নে। হ্যাঁ, সেটা দেখবো। জানিস, আমার পরিবারকে এখানে নিয়ে আসছি। তোদের রেজাল্টের দিন পুরো পরিবার সহ আমি উপস্থিত থাকবো। খুব মজা করব দুজন মিলে। আর তানহার বাবাকে ইনভাইট করা হয়েছে। রাজের সাথে আরও অনেক সময় গল্প করলাম, খুব সুন্দর ছিল মুহূর্তটা। সন্ধ্যা দিকে বাসা চলে আসলাম। এভাবে কেটে গেল আরও 2টা দিন। কালকে কলেজে রেজাল্ট দেবে। নতুন একটা হোটেলে উঠেছি আজকে রাতের জন্য। রাতে বিছানায় বসে ফেসবুকিং করতেছিলাম, হঠাৎ দরজা কলিং বেলটা বেজে উঠলো। দরজা খুলে দেখি আব্বু আম্মু আর আমার বোন যারা চলে আসছে। আমাকে দেখে তো পাগলিটা জড়িয়ে ধরলো। কেমন আছিস তুই ভাইয়া? হ্যাঁ রে কিউট, আমি খুব ভালো আছি। তুই কেমন আছিস? ভাইয়া রে, এখন খুব ভালো থাকবো, কারণ আমি তোকে পেয়ে গেছি। তোকে আজ খুব করে জ্বালাবো। আর একবার শুধু বাসায় চল, তোরে বিয়ে কেমনে দিতে হয় সেটা খুব ভালো করে জানি আমি। আচ্ছা, যা ইচ্ছা করবি। দেখ তো, মা বাবাকে বাইরে দাঁড় করে রেখেছি। বাবা মা ভিতরে আসো। আমার বোনটাকে পেয়ে তোমাদের কথা ভুলে গিয়েছিলাম একদম। তারপর সবাইকে ভিতরে নিয়ে আসলাম। আরে ভাইয়া, হোটেলটা তো আমার খুব পছন্দ হয়েছে, এটা কিনে ফেল, তাহলে আর আমার থাকার জন্য কষ্ট করতে হবে না। আরে পাগলি, আমাদের বাড়িটা তো খুব সুন্দর করেছি। তাছাড়া প্রত্যেকটা রুম তো তোর মন মতো সাজিয়েছি। তারপরে যদি বলিস তাহলে আর ভালো করে কি সাজিয়ে দিব। না রে ভাইয়া, আমার এত কিছু লাগবে না। যা দিয়েছিস সেটাই আমার জন্য অনেক কিছু। আমার আর কিছুরই প্রয়োজন নেই।
এখন চল তো সবাই মিলে গল্প করি। তারপর সবাইকে নিয়ে গল্প করতে থাকলাম। আমাকে অনেকদিন পর কাছে পেয়ে যেন গল্প থামতে চাইছে না। অনেক সময় পর্যন্ত গল্প করে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর সবাই ঘুমিয়ে গেলাম। সকালবেলা সবাইকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাজকে ফোন দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি আসে। তারপর কলেজে পৌঁছে গিয়ে দেখি অনেক বড় আয়োজন করা হয়েছে। 2টা চেয়ার দেখলাম, বিশেষ করে সাজিয়ে রেখেছে, নিশ্চয় আমার আর তানা ভাবার জন্য। কলেজে এতক্ষণে সবাই চলে এসেছে। শিক্ষকরা আমাকে দেখে স্টেজে নিয়ে গেলেন আর আমার পরিবারকে সামনে চেয়ার বসানো হলো। একটু পরে কলেজ গেট দিয়ে কয়েকটা গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে তানা বাবা বেরিয়ে আসলো। তানাও আছে। শিক্ষকরা গিয়ে তানা বাবাকে স্টেজে নিয়ে আসলেন। তানা গিয়েও স্টুডেন্টের চেয়ারে বসে পড়লো। প্রিন্সিপাল স্যার মাউথ হাতে নিয়ে বলল, আজ আমাদের কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে সমস্ত স্টুডেন্টের মেধা যাচাই করা হবে। ইতিমধ্যে আমাদের কলেজের একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, যে কারণে আমাদের সব শিক্ষকগণ লজ্জিত। আমার আগের প্রিন্সিপাল সাহেব ড্রাগ ইস্কনে লিঙ্গের সাথে জড়িত ছিলেন, যেটা কেউ কোনো শিক্ষকের কাছ থেকে আশা করে না। তবে আজকে এইখানে 2জন সম্মানিত ব্যক্তি বসে আছেন। একজন দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান আনোয়ার সাহেব, আর অপরজন হলেন আন্ডারগ্রাউন্ডের কমান্ডো হেড অফ দ্য ডিপার্টমেন্ট মাহফুজুর রহমান। মাহফুজ তো একজন দেশের সেবক। আমরা তাকে অন্তর দিয়ে সম্মান করি, কারণ সে একজন বড় অপরাধী ড্রাগনকে অ্যারেস্ট করেছে। আমি আর কথা বাড়াবো না, আমি ছাড়া অনেকেই কথা বলবে। এই বলে মাউথটা রেখে দিল। আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলা হলো। তারপর আমি কিছু কথা বললাম, সবাইকে উদ্দেশ্য করে কথা বললাম। কথা বলা শেষ করে বসলাম। তখন আনোয়ার সাহেব নিজে হাতটা আমার দিকে বাড়িয়ে দিলেন। হ্যান্ডশেক করে নিলাম। আনোয়ার সাহেব সবকিছুতে আমাকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু আমার সাহায্য নেওয়ার প্রয়োজন হয় নাই। তারপর আনোয়ার সাহেবের সাথে কিছুক্ষণ আলাপ করলাম। কয়েকজন মিলে বক্তব্য দিলেন। সবশেষে তানা বাবা বক্তব্য দিলেন, কারণ তিনি প্রধান অতিথি। অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই মনকে প্রস্তুত করো, কারণ এখন তোমাদের রেজাল্ট দেওয়া হবে, আর প্রথম থেকে 3য় স্থান অধিকারীদেরকে পুরস্কার দেওয়া হবে। তারপর প্রিন্সিপাল নাম ঘোষণা করতে লাগলেন। প্রথম হয়েছে আমার বন্ধু রাজ। আমি তো অনেক খুশি হলাম। আর এই পুরস্কারটা আমার হাত থেকে নিল রাজ। রাজ তো অনেক খুশি। এইভাবে সবার নাম ঘোষণা করা হলো, কিন্তু সবাই অবাক হয়ে গেল যে তানহার নাম সবার শেষে পাওয়া গেল, যেখানে তানহা সবসময় প্রথম সারিতে, আর সে এখন সবার পিছনে। ইতিমধ্যে সবার মাঝে কানাঘোষা শুরু হয়ে গেল। আমি মাহতটা হাতে নিয়ে শান্ত করলাম। অনুষ্ঠানটা ভালোভাবে হয়ে গেল। আমাদের জন্য বিশেষ করে খাবারের ব্যবস্থা করেছে শিক্ষকরা, তাই খেতে চলে গেলাম। খাবারের সময় তানহা আমার দিকে বারবার করুণ দৃষ্টিতে তাকাচ্ছিল, কিন্তু ওর চোখে চোখ রাখতে পারছিলাম না। এই বিষয়টা আমার বোন যারা চোখ এড়াতে পারল না। কিরে ভাইয়া, মেয়েটা তোর দিকে এভাবে তাকাচ্ছে কেন? দেখে তো মনে হচ্ছে মেয়েটা কাছে। তোর সাথে কি কিছু হয়েছে নাকি? যারা কাছে কিছু বলতে চাইছিলাম না, কিন্তু জোর করে সবকিছু শুনে নিল। আমার ভাবিটা তো দেখতে মাশাআল্লাহ, কিন্তু আচরণটা এমন ছিল ভাবতে পারছি না। আরে আমার চেহারাও তো অনেক ভালো, তাই বলে কারো মন নিয়ে খেলতে হবে নাকি? যাই হোক, যারাকে শান্ত করলাম। খাওয়া শেষ করে বাইরে বের হয়ে আসলাম। তা না হঠাৎ করে এসে আমার পায়ে পড়ে গেল। মাহফুজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি যদি আমাকে গ্রহণ না করো তাহলে আমি মরে যাব, কিন্তু আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। বুকের ভেতরটা শূন্য হয়ে গেছে। তোমাকে নিয়েই সব সময় ভাবি, তোমাকে ভুলতে পারছি না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এ তানহা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পা ছাড়ো বলছি। এটা কিন্তু এখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না, আমি ছাড়বো না। তুমি ভালোবাসি না বললে আমি ছাড়বো না। ধুর, আমারও অনেক রাগ উঠে গেল। অন্তত পাটা তো ছাড়বে। পা এক ঝাটকা বেড়ে ছাড়িয়ে নিলাম। তোমাকে আমি ভালোবাসতে পারবো না, এখান থেকে চলে যেতে পারো। তারা কাঁদতে কাঁদতে চলে গেল। আমি রাজের সাথে দেখা করে আমার পরিবারকে নিয়ে বাসা চলে আসলাম। কয়েকজন বন্ধু আমার আসা খবর পেয়ে বাড়িতে জড়ো হয়ে গেল। সারাদিন খুব আনন্দের মধ্যে দিয়ে কাটলো। ক্লান্ত হয়ে রাতে খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের শব্দে ঘুমটা ভাঙলো। রাজ ফোন করেছে। হ্যাঁ রাজ, বল, কি হয়েছে? দোস্ত, তানহা সুইসাইড করার চেষ্টা করছিল। তুই তাড়াতাড়ি সিটি হাসপাতালে চলে আয়। তানহার অবস্থা অনেক খারাপ, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। রাজের কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তানহা, তুমি এরকম কি জন্য করলে? আমি তো তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। তোমার উপরে তো শুধু আমার অভিমান ছিল। আমার অভিমানটা ভাঙাতে পারলে না। তুমি এরকম কেন করলে? গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। গাড়িটা ঝড়ে গড়িতে চালাতে লাগলাম। একটু পরে হাসপাতালে পৌঁছে গেলাম। দেখি তানহার বাবা কেবিনের বাইরে বসে আছে। রাজ আর লিজা একপাশে দাঁড়িয়ে আছে। তানহার বাবা আমাকে দেখে দৌড়ে আসলো।
মাহফুজ বাবারা আমাকে তোমাদের ব্যাপারে সব কিছু বলেছে। দেখো না, আমার পাগলিটা তোমাকে পাবে না বলে কি পাগলাম করছে। আমি জানি যে তোমাকে তান্হা অত্যাচার করেছে, কিন্তু এটাও যে সত্য যে তান্হা তোমাকে খুব ভালোবাসে। সেটার প্রমাণ আমরা নিজেরা। প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও। বলে কাঁদতে থাকেন। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু দেখছি। একটু পর অপারেশন রুম থেকে ডক্টর বের হলেন। দৌড়ে গেলাম। ডক্টর, রোগীর কি অবস্থা? আপনাদের চিন্তার কোনো কারণ নেই, রোগী বিপদসীমার বাইরে আছে। যদি সময় মতো না নিয়ে আসতো তাহলে কিছু একটা হয়ে যেত। যাই হোক, এখন আপনারা দেখা করতে পারেন রোগীর সাথে। আমি বাদে সবাই কেবিনে চলে গেল। একটু পরে আঙ্কেল বেরিয়ে আসলেন। মাহফুজ বাবা, তানহা তোমাকে ভিতরে ডাকছে। ভিতরে চলে গেলাম। তানা বেডে শুয়ে আছে। আমাকে দেখে মুখটা ঘুরিয়ে নিল। আমি ওর পাশে গিয়ে বসলাম। তানা, আমি সরি, আর কখনো এমন হবে না। তানা একদম চুপচাপ, কোনো উত্তর নেই। তানহা, আই এম সরি, আমাকে মাফ করে দাও। কোনো কথা নাই। পাশে থেকে একটা সিরিজ নিয়ে হাতে ধরলাম। তানহা, তুমি যদি এখন কথা না বলো তাহলে আমি এটা আমার হাতে ঢুকিয়ে দিব। এবার মাহফুজের দিকে মাথা ঘুরে তাকাই। ওইটা হাত থেকে ফেলে দাও বসি, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হাত থেকে সিরিজটা ফেলে দিলাম। তানা, আমাকে মাফ করে দাও, আমি সত্যি তোমাকে ভালোবাসি। একবার তো আমার অভিমানটা ভাঙাতে পারো নাকি? তোমার কিছু হয়ে গেলে নিজেকে কিভাবে ক্ষমা করতাম আমি? বলো, আমাকে মাফ করে দিয়েছো। মাফ করতে পারি একটা শর্তে, আমাকে বিয়ে করতে হবে আর এখন কিস করতে হবে। ওই প্রথম সত্যটা মানতে পারবো, কিন্তু দ্বিতীয় সত্যটা না, সেটা বিয়ের পর। তোমাকে এখন কিস করতেই হবে, না হলে এমন অবস্থা করব যে ভাবতেও পারবে না। বলে আমার মাথাটা টান দিয়ে ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। তো আগামী গল্পে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।